ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাহলে আজকে আমাদের মিউজিক থিওরির সেশনটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মিউজিক থিওরির স্টার্টিং এই আমরা কিবোর্ডের কিগুলোর ইন্ট্রোডিউস জানবো। এগুলো আমরা আগেও আলোচনা করেছি, তারপরও বিষয়গুলো আজকে বললাম যে আমি কয়েকবার রিপিট করব না, হয়তো বা 2বার রিপিট করে যাব। সো আমরা যদি কিবোর্ডটা দেখি, জাস্ট এই কিবোর্ডটাই আমরা আমাদের অ্যাপসে, আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসে, হ্যাঁ অ্যান্ড্রয়েড সেটে অ্যাপস হিসেবে দেখতে পাই, বা আমরা আমাদের মিডি কিবোর্ডে দেখতে পাই, বা হারমোনিয়ামে দেখতে পাই। টোটাল স্ট্রাকচারটা হচ্ছে এরকম স্ট্রাকচারটা যে এখানে দুইটা কালো, তিনটা কালো, দুইটা কালো কি, তিনটা কালো কি, এই ভাইয়া 5 ব্ল্যাক কি। হ্যাঁ প্লিজ বলো। ভাইয়া এই বিষয়টা তো আমার জানা, এই জন্য 5-10 মিনিটের মধ্যে একটু নামাজটা পড়ে আসি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, শিওর 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 শিওর। সো এই আমরা দেখতে পাচ্ছি দুইটা কালো কি এবং তিনটা কালো কি। এখানে টোটাল দুইটা কালো, তিনটা কালো, পাঁচটা কালো, পাঁচটা কালো। এটা 1 নাম্বার কালো, আমরা বুঝতে পারতেছি এটা 5 নাম্বার কালো। ঠিক 1 নাম্বার কালোটার আগে যে সাদা কিটা আছে, সাদা কি, কিবোর্ডের কি, সাদা কিটা আছে, এখান থেকে 5 নাম্বার কালোর পরের সাদা কিটা পর্যন্ত এখানে টোটাল 7টা কি, 7টা। এই দুইটা কালোর নিচে 3টা সাদা, 3টা কালোর নিচে 4টা সাদা। সো এই বিষয়টা আমি আরেকবারই বলবো, যদিও ব্যাপারটা বোঝা গেছে। দুইটা কালো, তিনটা কালো, 5টা কালো, প্রথম কালোর আগে যে সাদা কিটা আছে এবং পঞ্চম কালোর পরে 5 নাম্বার কালোর পরে যেই সাদা কিটা আছে, এখানে টোটাল 7টা সাদা। দুইটা কালোর নিচে 3টা সাদা, 3টা কালোর নিচে 4টা সাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে টোটাল 5টা আর 7টা 12টা। এই 12টা কি? ঠিক একইভাবে আবার এখান থেকে শুরু হয়েছে। এই যে 5টা, 7টা, 12টা কি, 5টা, 7টা, 12টা কি, একই জিনিস, রিপিট করার দরকার নেই। ওই দুইটাতেও একই জিনিস। এই যে এখন একই জিনিস এখানেও আছে, আবার এখানেও আছে, এখানেও আছে। এগুলা এক এক জায়গায় এক একটা, এগুলোকে এক একটাকে বলা হয় অক্টেভ। অক্টেভের বিষয় ডিসকাস আমরা হয়তো পরে করব, বাট এগুলোকে এক একটা অক্টেভ বলা হয়। এইটার থেকে এইটা হচ্ছে 1 অক্টেভ নিচে। যেমন আমি যদি বলি, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি, এক্সকিউজ মি, আমি একটু সরি, ওকে, যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে, যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে টোটাল রাউন্ডিং এখান থেকে শুরু করে এই পর্যন্ত 12টা। ঠিক এই 12টা এর নিচের 12টা হচ্ছে এইটার থেকে 1 অক্টেভ নিচে, আর এটা হচ্ছে 1 অক্টেভ উপরে। অক্টেভের ব্যাপারে আমরা ডিটেলে আসবো, আমরা তো কিবোর্ডে অনেকগুলো সেশনে যাব। অক্টেভ, অক্টেভ হচ্ছে যেমন আমরা যদি বলি একটা সাউন্ড করি, যে কোনো এই পিচটাই যখন উপরে হয়, এই মানে টোনটা একই থাকতেছে, বাট মানে নোটটা একই থাকতেছে, বাট এক স্টেপ পুরো উপরে, এক পিচ উপরে পুরো। হ্যাঁ, চিকন সুর বা
লাইক দিস, এই তিন ধরনের টিউন। ওটা আমরা আসবো আস্তে আস্তে, আমরা জাস্ট কি এর ইন্ট্রোডিউসটা দেখি। এটা হচ্ছে অক্টেভ। সো আমরা এগুলোর নামগুলো দেখি আগে। এই 7টা সাদা এগুলোর নামগুলো আমরা দেখব এবং 5টা কালোর নামগুলো দেখব। প্রথম সাদাটার নাম হচ্ছে সি, প্রথমটা সি। দ্বিতীয় সাদাটার নাম হচ্ছে ডি, 3 নাম্বারটা ই, 4 নাম্বারটা এফ, 5 নাম্বারটা জি, 6 নাম্বারটা এ, 7 নাম্বারটা বি। আবার শুরু হয়েছে সি, ডি, ই, এফ, জি, এ, বি। আবার সি, ডি, ই, এফ, জি, এ, বি, এভাবেই চলছে। সো আমরা নিচের 7টা দেখলাম। তাহলে এই কালোগুলোর নামগুলো আমি বলতেছি, তারপরে আমি ওইটার সাথে ওটা দেখাচ্ছি। এটার নাম হচ্ছে সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প, এ শার্প। এটা কিভাবে আমি আসি? সি এর পরেরটাকে বলা হচ্ছে সি শার্প, সি, দিস ইজ a সাইন শার্প। তারপরে আবার ডি and ডি শার্প, তারপরে ই, ই এর কোনো শার্প নাই, কালো নোট নাই। ই এর পরে কোনো শার্প নাই, ই এর পরে কোনো কালো নোট নাই। তারপরে এফ, লেখা খুবই বাজে হচ্ছে মাউস দিয়ে লেখা। এরপর হচ্ছে এফ শার্প, এফ শার্প। তারপরে জি, জি শার্প, এ, এ শার্প and বি। যথারীতি আবার সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, ই এর পরে কোনো শার্প নেই। ও, বি এর পরেও কোনো শার্প নাই, এটা বললাম। আবার সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি। বি এর পরেও কোনো শার্প নাই, কালো নোট নাই। ই এর পরেও এফ হচ্ছে সাদা নোট, বি এর পরেও আবার সি সাদা নোট। তাহলে কি থাকতেছে? সি, সি শার্প, ডি, ডি শার্প, ই। তার মানে আমরা এই 5টাকে যদি দেখি, অনেক সময় চিহ্নিত করতে সুবিধা হয়। মনে রাখতে হবে আমাদেরকে প্রথম 2টা কালো যেটা সি শার্প ডি শার্প, তাহলে মনে থাকবে মাথায় সি শার্প ডি শার্প। আর প্রথম সি শার্প ডি শার্পের নিচে যেটা সি ডি ই, 3টা। অনেক সময় আমরা খুঁজে পাই না, যে আমি যদি বলি ধরেন তো বি ডি জি ধরেন, তখন প্যাচ লাগে, এই যে কই খুঁজবো, একদম সি থেকে গোনা শুরু করে সবাই। তো এটা খুব ন্যাচারাল ব্যাপার, এটা তো মানে একদিনে খুব স্পিড বেড়ে যাবে তা না। বাট বিষয়টা হচ্ছে এরকমই, যে এভাবে কাউন্ট করে ধরতে হয় যে এটা হচ্ছে কালোগুলা এফ শার্প, জি শার্প, এ শার্প, কালোগুলা এই 3টা। এফ শার্প, জি শার্প, এ শার্প, তখন চট করে মানে মাথায় আসে যে তাহলে এখানে ডি শার্প। সো এই জিনিসটা আমি আবার একটু দেখাই, যে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি। আই মিন প্রথম সাদাটা আমার সি, প্রথম কালোটা সি শার্প, দ্বিতীয় সাদাটা ডি, দ্বিতীয় কালোটা ডি শার্প, তৃতীয় সাদাটা ই, চতুর্থ সাদাটা এফ, তৃতীয় কালোটা এফ শার্প, পঞ্চম সাদাটা জি, চতুর্থ কালোটা জি শার্প। এটা একটু কঠিন লাগতেছে, জাস্ট আমি বলার জন্য বলতেছি, এটা তো আপনারা বুঝছেন এই ব্যাপারটা। অ্যান্ড দেন ষষ্ঠ সাদাটা হচ্ছে এ, পঞ্চম সাদাটা এ শার্প, সপ্তম সাদাটা হচ্ছে বি। এটা এইভাবে ধরার দরকার নেই, এইভাবে তো আর আমরা এভাবে মানে না, ব্যাপারটা হচ্ছে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি। সো আশা করি ব্যাপারটা বোঝা গেছে কমার বেশি। এখানে একটা ব্যাপার বলে রাখি, এই যে সি নোটটা আমরা যেটা দেখছি এখানে, সি, এই সি নোটটা সি কিটার পরে সি শার্প, সি কি এর পরে হচ্ছে সি শার্প আমরা জানি।
কিন্তু আবার এরপরে ডি, কিন্তু ডি কিটার, ডি সাদা কিটার আগেও যেহেতু মানে সি শার্প, এটাকে বলা হয় ডি, মানে ডি সাদাটার আগে এটাকে সি শার্প বলে, আবার ডি ফ্ল্যাটও বলে। অর্থাৎ সি এর পরের কারণে এটা সি শার্প, কিন্তু ডি এর আগে হওয়ার কারণে এটাকে ডি ফ্ল্যাটও বলা হয়। এটা দুইটা নাম আছে, একই জিনিসের দুইটা নাম হয় না, এরকম দুইটা নাম আর কি। যেমন একইভাবে এই যে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি ডি, ডি এর পরে হচ্ছে ডি শার্প, কিন্তু যেহেতু ডি এর পরে ডি শার্প তারপরে ই, কিন্তু ই এর আগে যেহেতু ডি শার্প, তাই ডি শার্পকে ই ফ্ল্যাটও বলা হয়। অর্থাৎ ডি এর পরে হওয়ার কারণে এটা ডি শার্প, কিন্তু ই এর আগে হওয়ার কারণে এটা ই ফ্ল্যাট। ওকে, এগুলো কালো নোটের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য নোটের ক্ষেত্রে প্রযোজ্য না বিষয়গুলো। ঠিক একইভাবে এফ এর পরে এই কালোটা হওয়ার কারণে এটা এফ শার্প, কিন্তু যেহেতু এটা জি এর আগে, তাই এটাকে জি ফ্ল্যাটও বলা হয়। দুটো নাম, এটা নিয়ে আমরা ডিটেইল আর এত বিস্তারিত যাব না, দরকারও নাই। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই এখানে যে এই দুটো নামের ব্যাপারটা। এটা হচ্ছে এরকম যে আমরা যদি আমাদের হোস্টিং ড তে যাই, আমরা যদি মানে কিউবেইজ এর ভিতরেও যাই, হ্যাঁ, আমরা যদি এনি কাইন্ডস অফ আমরা আমরা যদি আচ্ছা ওকে, এই যে যেমন আমরা যদি এটাই দেখি ফর সাম এক্সাম্পল, সরি, জাস্ট আ মোমেন্ট। জাস্ট এখানে বুঝাচ্ছি, জাস্ট একটু দেখার জন্য। এই যে এখানে আমি যদি দেই EFX, এই যে অটো টিউনটা যদি আমি নেই, তাহলে আমি বুঝবো এই যে কালো নোটগুলা, এইটা সি শার্প ডি ফ্ল্যাট, দুটো লেখা, এই যে সি শার্প ডি ফ্ল্যাট। হ্যাঁ, এই যে কালো নোটগুলো আমরা যদি দেখি, এগুলো তো সাদা, কালো নোটগুলোর মধ্যে লেখা সি শার্প মানেই ডি ফ্ল্যাট, ডি শার্প মানেই ই ফ্ল্যাট, এফ শার্প মানেই হচ্ছে জি ফ্ল্যাট, জি শার্প মানেই এ ফ্ল্যাট, এ শার্প মানেই বি ফ্ল্যাট। সো এটা আশা করি বুঝে গেছে। এখন আমরা সামনে যাই আরো। ওকে, এখন আমরা নামগুলো জানলাম, এবার আমরা দেখব সারেগামার গঠন প্রণালীটা। সারেগামা পাধানিসা আমরা ছোটবেলা থেকে শুনছি, সারেগামা পাধানিসা সা নি ধা পা মা গা রে সা। আচ্ছা, টোটাল বলা হয়েছে যে এই 12টা নোট, এখানে টোটাল 12টা, টোটাল 12। সি সি শার্প ডি ডি শার্প ই, এফ এফ শার্প জি জি শার্প এ শার্প বি, একই জিনিস সব জায়গাতে। পরের অক্টাভেও 12টা, পরের অক্টাভেও 12টা, পরের অক্টাভেও 12টা। আমরা এবার সারেগামার গঠন প্রণালীটা লিখব। বিশেষ করে এটা আসলে তো পুরানরা সবাই জানে, মানে অনেকেরই মনোটোনাস লাগাই স্বাভাবিক, খুবই ন্যাচারাল একটা ব্যাপার। বাট আমি এটা মানে তারপরে বলি, বা হয়তো বা আজকে কোর্সে যে নতুন জয়েন করেছে সেও হয়তো জানে বিষয়টা, কিন্তু তারপর আমি বিষয়টা বলি। আমরা সবাই খাতাতে 1 থেকে 12 পর্যন্ত আমরা লিখি, 13 পর্যন্ত লিখি। 13 আসলে মানে 13 আর 1 একই কথা, মানে 13টা 1, 13 মানে 1 আসলে, মানে সা দুইবার আসে, সারেগামা পাধা নি সা, সা দুইবার আসে, সারেগামা পাধা নি, এরপর সা আরেকবার আসছে আর কি, সারেগামা পাধা নি সা। বিষয়টা হচ্ছে তাই, ওই কারণেই 13 বলতেছে, আসলে ওটা 1। তারপরে 13 পর্যন্তই আমরা লিখি, এটা বোঝার জন্য বললাম আর কি 13। আসলে সা দুইবার, মূলত 12 পর্যন্তই, 13 কোনো অস্তিত্ব নেই, 12 পর্যন্তই, 13 কোনো অস্তিত্ব নাই অ্যাকচুয়ালি, নো 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 এক্সিস্টেন্স অফ 13। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আমরা কমা দিয়ে লিখবো, 1 কমা 2 কমা 3 কমা 4 কমা 5 কমা 6 কমা 7 কমা 8 কমা 9 কমা 10 কমা 11 কমা 12 কমা 13। আশা করি সবার লেখা হয়ে গেছে। একটু গ্যাপে গ্যাপে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আমরা এটা খাতায় লেখার পরে দেখবো সারেগামার গঠন প্রণালীটা কি। ওকে,
একের নিচে আমরা লিখব সা, তিনের নিচে লিখব রে, পাঁচের নিচে লিখব গা, ছয়ের নিচে লিখব মা, আটের নিচে লিখব পা, দশের নিচে লিখব ধা, 12র নিচে লিখব নি, এবং 13র নিচে সা, মানে 13 মানে 1 আমি বললাম কারণ আসলে সা আমাদের একবার আসছে। মূলত আবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আবার 1 2 3 4 ওই সা দুইবার হয় আর কি কভার শেষ করার জন্য। বাট আসলে ওটা 13র নিচে সা লেখা মানে আসলে 13র কোনো অস্তিত্ব নাই, আমি বলতেছি। 13র কোনো অ্যাকচুয়ালি অস্তিত্ব নাই। এক, মূলত 1, 13 না, নোট 12টা, নোট 12, অনলি 12। ওকে, তাহলে 12টা নোট, 12 নোট। আমরা একের নিচে লিখলাম সা, তিনের নিচে রে, 5 গা, 6 মা, 8 পা, 10 ধা, 12 নি। হ্যাঁ, যথারীতি আবার 13তে সা লিখেছি, বা একই কথা, সা দুইবার এসেছে। সো আমি একটু আমরা জানি এটা সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ শার্প, বি। এই যে 12টা নোট, এই 12টা নোটের মধ্যে আমি যে কোনো একটাকে আমি 1 ধরে সায়ের একটা উৎপত্তি তৈরি করব। সায়ের উৎপত্তি, সা। সো আমি রাকিবকে জিজ্ঞেস করছি আমরা কোনটাকে সা ধরবো, তুমি বলে দাও যেটা খুশি তোমার। সি আছে, সি শার্প আছে, ডি আছে, ডি শার্প আছে, ই আছে, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ শার্প, বি। কোনটাকে আমি সা ধরবো বলো? আমরা এফ শার্পকে ধরি। ওকে, ফাইন ফাইন, ওকে, ঠিক আছে, মাইক্রোফোন অফ করে দাও এখন। এফ শার্পকে আমরা সা ধরবো। দিস ইজ আওয়ার এফ শার্প। এটাকে আমরা সা ধরবো, এটা আমাদের সা। লেখাটা ভালো হয় নাই, একটু ঝামেলাই এগুলো দিয়ে লেখা, হোয়াটএভার। ওকে, এটা হচ্ছে সা, আই মিন এক, এক সা। এখানে আমরা এটাকে আমরা সা ধরলাম। আমরা যদি এটার সাউন্ডটা শুনি একটু, লাইক দিস, এরকমই হবে। ওকে, সা। আবার একটু গলার ডিস্টার্ব, নিচে যাবো। সা, দিস ইজ, এটাকে আমরা সা ধরলাম, এফ শার্পকে আমরা সা ধরলাম। তাহলে আমি যদি এটা এখান থেকে আমি 12 পর্যন্ত কাউন্ট করি, যদি আমি 13 মানে 13 লিখছি, বাট আমি তো বলছি যে 13র কোনো অস্তিত্ব নাই, বাট তারপর আমরা মানে সুবিধার জন্য হয়তো লিখবো আর কি। বাট 13র কোনো অস্তিত্ব নাই, আমি তো বললাম। আর 13 মানে 1 আসলে, আবার 1 আসা, সা দুইবার। ওকে, এবার এটাকে আমরা ধরলাম 1 সা, আমরা এটাকে ধরলাম 2, কারণ যেহেতু এটার পরে আসছে 3, 4 আমরা লিখি, 5। আমি তো অন্য কেউ কথা বলবেন না এখন, আমি ক্লাস নিচ্ছি, আমি প্রশ্ন করব যখন দরকার হবে। এখন মাইক্রোফোন অফ করে দেন প্লিজ। হ্যাঁ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13তে আবার এইটাই আসবে, এই যে এইটাকে যেটাকে আমি সা ধরছি 13তে এই সাটাই আসবে। সো এটা আমার মানে লেখা না লেখা কি কথা, আমি তো বললাম 13র কোনো অস্তিত্ব নাই, এটা 1 আবার সেমলি 1, ঠিক আছে, অ্যাকচুয়ালি 1। ওকে, তারপরে 13 আমি বলতেছি আর কি, 13 সা। তাহলে আমরা যদি দেখি সা যেহেতু দুইবার, ওই অর্থে আর কি, সা রে গা মা পা ধা নি, মূলত 7টা সপ্তস্বর। তো আমরা সা ধরলাম এফ শার্পকে, আমাদের রাকিব বললো এফ শার্পকে সা ধরতে, আর আমরা এটা একটা সাউন্ড দেখলাম, সা, লাইক দিস সাউন্ড। তাহলে আমরা এই সাকে কেন্দ্র করে রের উৎপত্তিটা কত নাম্বারে লেখা আছে রাকিব? এ হচ্ছে ইয়েতে 2, সরি 3। 3, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি শার্পটা। হ্যাঁ, ওকে ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কোনো যদি কোশ্চেন থাকে একটু পরে বলেন। ভাইয়া একটু আমি শেষ করে ফেলি।
আমি হ্যাঁ, হুজ্জত please। বলছি চট্টগ্রাম থেকে। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া আমার তো মানে এটা মোটামুটি ক্লিয়ার আছে, তো হ্যাঁ আজকের হ্যাঁ জন্য হ্যাঁ ছুটি চাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে এই আজকের জন্য আপনি ছুটি নিতে পারেন, এবং মাশাআল্লাহ আপনি আচ্ছা, তো আর মানে আরেকটা মাইনর বিষয় ভাইয়া, ক্লাসের ব্যাপারটাও পারেন। হ্যাঁ বলেন, জি সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে যদি আমাদের একটা অডিও, যে কোনো একটা অডিওকে, যেমন আমরা যদি একটা গান দেই অথবা আপনি একটা গান রেকর্ড করে আমাদেরকে যদি মানে ফুল ফার্স্ট টু লাস্ট মিক্সিংটা একদিন, যে কোনো একদিন দেখান, আমাদের জন্য এটা একটু ভালো হবে আর কি। জি ভাই, জি ভাই, এটা আমার রিকোয়েস্ট। এটা মানে একটু আহ, আহ, শুরু করে মানে শেষ করবেন একটা মিক্স মাস্টারিং মানে করে। আমি আচ্ছা আপনাদেরকে নাফিস ভাই, আমার আমি আমি একটু কথা হ্যাঁ বলি। please। হ্যাঁ এই যে চট্টগ্রাম থেকে উনি কি অন্য কোনো কোর্সে অ্যাড করা আছে? আমার যেটা মনে হচ্ছে, কারণ হচ্ছে আজকে সেম ক্লাসটাই ওখানে। এটা ডাজন্ট ম্যাটার, এটা তো আমাদের জানার বিষয় না, এটা কেন না, এটা জানতে হবে? এটা এখানে, হ্যাঁ সেটাই, এটা তো এখানে আমার কোনো ইয়ে নাই। হ্যাঁ তাহলে এই প্রশ্ন আসতেছে কেন? এটা দরকার নাই তো। সে 10 ওকে। জায়গায় কোর্স করতে পারে, তার ইচ্ছা, মানে না সে ভাই, যেভাবে চায়। অন্য কোনো কোর্স না, অন্য কোনো কোর্স না, আমি এখানেই করতেছি। কথা হচ্ছে আমাদেরকে তো এমনি ভিন্ন ভিন্ন টপিকে আলাদা আলাদা ভাবে ক্লাস করান, তো তো এখন সবগুলো টপিক মিলে যদি একদিন ফুল একটা মিক্সিং করে 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 দেখান, তাহলে আমাদের জন্য এটা মানে ভালো হবে। সবগুলো টপিক বলতে মিক্সিং এর মধ্যে তো আপনার মিক্সিং এর মধ্যে তো অ্যাকচুয়ালি ইয়ের টপিক আনা যায়, কি বলে মানে এই মানে কম্প্রেসার আমি ব্যবহার করতেছি, এগুলো আনা যাবে, বা আমি গেইন ট্রিটমেন্ট করতেছি, এটা তো প্রতি মুহূর্তে আমার কথা বলাও যাবে না মিক্সিং করার সময়, বাট আমি করতে পারবো, আপনারা ভিডিওটা দেখতেছেন, এটা জি তখনই তো জি, আপনারা বুঝবেন আমি কি সেটা হলে করতেছি। হবে ভাইয়া, হ্যাঁ এই সেটা তো হলে এটা হবে। এটাই, মানে ইটস পসিবল ইনশাল্লাহ। আমি দেখি কি করা যায় ইনশাল্লাহ, এটা এটা ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। সম্ভব ইনশাল্লাহ। এটা সম্ভব ইনশাল্লাহ। মানে এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যে কাজটাই আমি করব ওটাকে আমার আগে একটু পিচ কারেকশন করে নিতে হবে, কারণ যার ভয়েসই করব, যদি দেখা যায় যে ওটা যদি নন পিচকে আমি পিচ কারেকশন করি, তখন সে ছোট হয়ে যাবে ব্যাপারটাতে, ভিডিও থাকবে তো হবে যেহেতু এটা, ঠিক আছে? সো আমি জি অ্যাডভান্সলি আগে পিচ কারেকশন করব, অর্থাৎ সুরে থাকবে জিনিসটা, আর বাকি কাজগুলো যেগুলা একদম মানে ভলিউম কারেকশন থেকে শুরু করে, ওই যে আল্লাহ আমার রব, এরপরে রবে আমার সবটাই হয়তো একটু কম বা বেশি, এগুলোকে আমি সব আপনাদের সামনে করবো, ঠিক আছে? সমস্যা নেই, ইনশাল্লাহ, এ টু ইনশাল্লাহ জেড, ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক ওকে, আছে ভাই, আজকের ঠিক জন্য আছে, ছুটি বুঝতে যাচ্ছি। পারছি। হ্যাঁ আসসালামু ওকে, আলাইকুম। ইনশাল্লাহ জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া। হ্যাঁ ওকে। তো যেখানে আসছিলাম, সেটা হচ্ছে আমাদের এফ শার্পকে আমরা সা ধরেছি, এখান থেকে আমাদের ওয়ান স্টার্ট। আচ্ছা কেউ সবাই মাইক্রোফোন অফ করে দেন প্লিজ। হ্যাঁ, এফ শার্পকে আমরা সা ধরেছি, আমাদেরকে রাকিব বললো এফ শার্পকে সা ধরতে। সো আমরা সা যেখানে ধরলাম, যেহেতু আমরা এখানে এক কাউন্ট করলাম, ওয়ান কাউন্ট করলাম, সা মানে স্টার্ট, উৎপত্তি, স্টার্ট, বর্ণ হইলো আর কি। এই এখন আমাদের রে হচ্ছে 3 নাম্বারটা, দিস ইজ আমরা 2 3 4 5 এখানে এক এক ধরে 2 3 4 5 6 7 8 9 10 11 12 পর্যন্ত আমরা লিখছি। রে হচ্ছে আমাদের কয় নাম্বারটা রাকিব? ভাইয়া 3 নাম্বারটা। হ্যাঁ 3 নাম্বারটা। ওকে আচ্ছা, গা হচ্ছে আমাদের কয় নাম্বারটা? 5 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে গা। মা কয় নাম্বার রাকিব? মা হচ্ছে 6 নাম্বারটা। ওকে, 6 নাম্বারে আমরা মা। পা, পা কয় নাম্বার? পা হচ্ছে ভাইয়া 8। ওকে, তাহলে 8 নাম্বার মানে হচ্ছে সি শার্পটা আর কি, এভাবে পা। ধরতে গেলে সি শার্প। হ্যাঁ সি শার্প, রাইট, অ্যাবসলিউটলি। হ্যাঁ, ধা কয় নাম্বারে ছিল? ধা ছিল 10 নাম্বার। ওকে, 10 নাম্বার ধা। এন্ড সি শার্প। নি হচ্ছে নি তো এটা আবার ইয়েতে চলে আসে। 12 নি নাম্বার, না 13। 12 নাম্বারটা নি 12, সা নি 13, 12, মানে সা 13, হ্যাঁ 7, নি সরি 12। সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে। হ্যাঁ, তাহলে মানে সা 13 মানে আবার একে চলে আসলো আর কি, 13 তো না, মানে একে চলে জি জি আসলো আর কি। জি। অর্থাৎ এফ শার্পে শুরু হয়েছিল, এফ শার্পে শেষ হলো আর কি, এইটাই। সো এইটাই হচ্ছে আমাদের সারেগামার গঠন প্রণালী। মাইক্রোফোন অফ করে দিতে পারি আমরা। সারেগামার গঠন প্রণালী, যেইটাকে বলা হয়
এটা কিন্তু ইংরেজিতে অন্যভাবে বোঝায় ওরা, মানে আমরা যদি ইউটিউবে ইংলিশ টিউটোরিয়াল গুলা দেখি ওইটাকে তারা আরেকটা অন্য ফরম্যাটে বুঝাইছে, ওই ফরম্যাটটাতে আমরা যাব না। ওই ফরম্যাটটাকে তারা, ওটাও খুব লজিক্যাল ফরম্যাট, মানে মোটেও ফরম্যাটটা নেগেটিভ না। অর্থাৎ তারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, যেমন আমি তো বলতেছি 1 3 5 6 8 10 12 13, হ্যাঁ, তারা বুঝাচ্ছে এই যে যেমন আমরা ধরি সিতে আছে, সি থেকে ডি তে বলা হয় টোন, সি বা স্টেপ। সি থেকে ডি হচ্ছে টোন বা ফুল স্টেপ, স্টেপ না ফুল স্টেপ বলে, আমেরিকাতে বলে ফুল স্টেপ, ইংল্যান্ডে বলে টোন। সি থেকে ডি তে, তার মানে গ্যাপ গেছে কি, সি শার্প গ্যাপ গেছে, মানে একটা থেকে যখন দুইটা উপরে ওঠে একটা বাদ দিয়ে আরেকটায় যায় তখন এইটাকে বলা হয় টোন বা ফুল স্টেপ। আর যখন ঠিক পরেরটাতে যায়, একটা থেকে ঠিক পরেরটাতে যায়, এইটাকে বলা হয় হাফ স্টেপ বা সেমিটোন। হাফ স্টেপ বা সেমিটোন, হাফ স্টেপ বা সেমিটোন। তাই ওরা যেটা করে সেটা হচ্ছে ওরা বলে ফুল স্টেপ হাফ স্টেপ। অর্থাৎ এটা কিন্তু আমি সা, এটা সা, এবার ফুল স্টেপ অর্থাৎ এইটা বাদ যাবে, কারণ আমরা তো স্টেপে যাব না, ঠিক আছে, হাফ স্টেপে যাব না, আমরা ফুল স্টেপে যাব, মানে টোটাল মাঝখানেরটা বাদ যাবে, এরপরেরটা বাদ যাবে, এরপরেরটা বাদ যাবে, এরপরেরটাকে বাদ দিতে হবে। আর এরপরেরটাকে ধরা হচ্ছে হাফ স্টেপ বা ইংল্যান্ডের ভাষায় সেমিটোন, হ্যাঁ। আর পরেরটাকে বাদ দিয়ে তারপরেরটাকে ধরা হয়, আমেরিকাতে বলা হয় ফুল স্টেপ বা ইংল্যান্ডের ভাষায় টোন। তাহলে এটা যদি আমার সা হয়, এক্সাম্পল আমি পায়ের মতো লিখছি সাটাকে, এটা যদি সা হয় তাহলে এই হচ্ছে আমার বলা হচ্ছে ফুল স্টেপ হাফ স্টেপ, অর্থাৎ এইটা বাদ দিয়ে এখানে আসলো ফুল স্টেপ, আবার এইটা বাদ দিয়ে এইটা থেকে এখানে আসলো ফুল স্টেপ, এরপর আবার হাফ স্টেপ, অর্থাৎ এইটাতে আসলো, এইটাতে গেলে ফুল স্টেপ হইতো, কিন্তু এটা ফুল স্টেপ না, ফুল স্টেপ হাফ স্টেপ, এরপর আবার এখান থেকে কাউন্ট করে একইভাবে যে ফুল স্টেপ এটা বাদ গেছে, আবার ফুল স্টেপ এইটা বাদ গেছে, এন্ড হাফ স্টেপ। এটা বলা হয়, যেটাকে আমি বলতেছি 1 3 5 6 8 10 12 13, বাট অ্যাকচুয়ালি মানে 1 3 5 6 8 10 12 13 এটা মানে আমি বলতেছি বোঝানোর জন্য, কিন্তু বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ফুল স্টেপ মাঝখানে এটা বাদ গেছে, আবার ফুল স্টেপ মাঝখানে এটা বাদ গেছে, আবার হাফ স্টেপ মানে এটা থেকে এটা পরেরটাতেই গেছে হাফ স্টেপ। ঠিক একইভাবে আবার পরে ফুল স্টেপ মাঝখানে এটা বাদ গেছে, ফুল স্টেপ মাঝখানে এটা বাদ গেছে, এন্ড হাফ স্টেপ। এখানেও হাফ স্টেপ, এখানেও হাফ স্টেপ, এখানেও হাফ স্টেপ, এখানেও হাফ স্টেপ। এই হচ্ছে বিষয়টা, যেটাকে আবার ইংল্যান্ডে বলা হয়, ওই যে বললাম এই যে হচ্ছে টোন। এটা হইলে হয়তো সেমিটোন, কারণ আমরা জানি ঠিক পরেরটাকেই সেমিটোন বলা হয়, কিন্তু না, যখন একটা গ্যাপ দেওয়া হয় ইংল্যান্ডে ওটাকে বলা হয় টোন। তাহলে ইংল্যান্ডে এটা বলা হয় টোন সেমিটোন ক্রস, টোন সেমিটোন ক্রস, এরপরে সেমিটোন অর্থাৎ ঠিক এর পরেরটা ধরছে, আবার টোন সেমিটোন ক্রস, টোন সেমিটোন ক্রস এন্ড সেমিটোন। তার মানে ফুল স্টেপ হাফ স্টেপ, দুইটা ফুল স্টেপের পর একটা হাফ স্টেপ, যেভাবে আমরা বলছি 1 3 5, ঠিক আছে, মানে এক তো সা না 3 5 6, এই যে 3 4 গ্যাপ গেছে 5 আসছে, হ্যাঁ 3 ধরলাম আমি, 3 তো আমার রে, মানে এটা তো পরের থেকে গোনা, রে থেকে গোনা, সা তো প্রথমটাই, ফুল স্টেপ মানে রে অর্থাৎ 3 এ গেছি আমি, 2 বাদ দিছি, আবার ফুল স্টেপ মানে আমি 5 এ গেছি, গাতে গেছি, ঠিক আছে, আমি 4 ধরি না, এরপর হাফ স্টেপ কারণ 5 এর পর 6 মা, ঠিক আছে, এইভাবে করে আবার পরে কি করছে ফুল স্টেপ হাফ স্টেপ, প্রথমে হচ্ছে ফুল স্টেপ হাফ স্টেপ মা পর্যন্ত, এরপর ফুল স্টেপ হাফ স্টেপ, অর্থাৎ 6 হচ্ছে আমার মা, এরপর আমি ফুল স্টেপ গেছি 7 বাদ দিছি, হ্যাঁ 8 এ গেছি, ঠিক আছে, পা গেছি, পা পাইলাম, আবার 8 থেকে 10 এ গেছি, এখানেও আমি ফুল স্টেপ গেছি, আমি 9 বাদ দিছি, আবার 10 থেকে 12 তে গেছি, 11 বাদ দিছি, ঠিক আছে, এরপরে আমি আবার হাফ স্টেপ 7 এ গেছি আর কি। ফুল স্টেপ হাফ স্টেপ, ফুল স্টেপ হাফ স্টেপ, বা টোন সেমিটোন, টোন সেমিটোন, যেটা অর্থ আমি বলতেছি 1 3 5 6 8 10 12 13, মানে এক তো সা ওটা, মানে এক হচ্ছে মানে 3 হচ্ছে ফুল স্টেপ, 5 হচ্ছে ফুল স্টেপ, 5 এর পর 6 হচ্ছে হাফ স্টেপ, আবার 8 হচ্ছে ফুল স্টেপ 7 বাদ গেছে, 10 হচ্ছে ফুল স্টেপ, হ্যাঁ 9 বাদ গেছে, আবার 12 হচ্ছে ফুল স্টেপ 11 12 গেছে, কিন্তু 12 এর পর আবার আসতেছে হাফ স্টেপ মানে সা,
ঠিক আছে, 13 বা 1 যেটাই বলি আমি, এই হচ্ছে বিষয়। এটা আমি বললাম আর কি, এটা বলার জন্য বললাম, কারণ অনেকে, যেহেতু সেশনটা আমি একটু রেকর্ড করতেছি নিজেও, আমি এটা একটু ক্লিয়ার করে দিলাম যাতে কেউ না বলতে পারে এটা তো মানুষ তো অনেক কথা বলে কি শিখায় না শিখায়, আমরা তো ফুল স্টেপ হাফ স্টেপ এইভাবে শিখেছি আমরা। হ্যাঁ, আছে অনেকে, আমি তো জানি বাঙালি কত রকম কথাবার্তা যে বলে সুযোগ পাইলে। যাই হোক, এইটাই একই ব্যাপার, 1 3 5 6 8 10 12 13। হ্যাঁ প্লিজ। একজন ওয়েটিং রুমে আছে। ওয়েটিং এ না, ওকে, আমরা অ্যাড করে দিছি। ওকে, হ্যাঁ অ্যাড করে দিছি। ওকে, সো আমরা বুঝতে পারলাম সা উৎপত্তি হবার পর 3 রে, 5 গা, 6 মা, 8 পা, 10 ধা, 12 নি। ওকে, এখন রাকিবের একটা পরীক্ষা নিব। রাকিব প্রস্তুত? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, হ্যাঁ। সো আমরা এবার এফ কে সা ধরলাম, এফ, হ্যাঁ এফ জি কে সা ধরলাম, তাহলে এবার আমাদের ফুল স্টেপ বা রে বা 3, জি ওই কাউন্ট জি। করে তুমি রেটা বলো তো দেখি, নোটের নাম বলে। রে হচ্ছে জিটা। জি, রাইট রাইট, হ্যাঁ রাইট, ঠিক আছে। এরপর আবার আমরা ফুল স্টেপ যাব, অর্থাৎ 5 যাব, 3 থেকে 5 গা। তাহলে গা কোনটা, নোটটা কি হবে? হ্যালো। হ্যাঁ, গা নোটটা কি হবে? নোটটা, নোটের নামটা এ। এ, রাইট রাইট। এরপর আমরা যাব কিন্তু হাফ স্টেপ বা সেমিটোন, বা মানে হাফ স্টেপ, ফুল স্টেপ আমরা যাব না। মানে 5 এর পর 6 মা, তাহলে মা নোটটার নাম কি? 6 নাম্বার যেটা, ওইটা হচ্ছে এটা আর কি, সি, সরি না না বি। না 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 না, ভালো করে দেখো। সরি, সি সি সি। না না না, এরপরে কি, এ যদি 5 হয়, এ শার্প 6, এ শার্প 6, হ্যাঁ এ শার্প, তাহলে এই যে হ্যাঁ 6, ও 5 এর পরে, হ্যাঁ বি 5 এর পরে 6, বি। এ শার্প, হ্যাঁ এ শার্প। এবার এটা যদি 6 হয়, এখান থেকে তুমি 8 নাম্বারটা গণো, 8 নাম্বারটা হবে তো আমার পা, গণো তুমি, এটা তো আমার মা গেল। ও তাই, তাহলে তো হচ্ছে এটা যদি 6 হয়, মানে এই শার্পটা যদি হ্যাঁ 6 হয়, হ্যাঁ তাহলে এই শার্পের পর একটা বাদ যাবে, তার মানে হচ্ছে বিটা বাদ যাবে। হ্যাঁ, বিটা বাজবে, রাইট। হ্যাঁ, সি হচ্ছে তারপর আমার হচ্ছে সি পা, হচ্ছে হ্যাঁ আমার পা। পা, পা, হ্যাঁ হ্যাঁ তখন সি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, সি পা, মানে আমার 8 নাম্বারটা পা, তাহলে পা যদি 8 নাম্বার হয়, 10 নাম্বারটা ধা, ধা কত হবে ধা। তুমি খাতায় দেখো, 10 ধা। হুম, জি জি, 10 ধা। ধা হ্যালো। হচ্ছে ডি, ডি, ডি। ডিটা হচ্ছে ধা, ডি, জি ডি, ডি। জি। হুম, এরপর নি কয় নাম্বারটা? নি হচ্ছে 12 নাম্বারটা, তার মানে 10 যদি ধা, ডি এর ধা হয়, পরেরটা আর কি। হ্যাঁ হ্যাঁ, ইটা এরপর ই ই ইটা রাইট হচ্ছে নি। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর যথারীতি আবার সা আসবে, আবার মানে সা যেটা চলে এক আসবে আসবে, হ্যাঁ পরেরটাই। যথারীতি, হ্যাঁ হ্যাঁ, ই এর পরে এফ। সো ওইটাই হচ্ছে বিষয়টা, আমরা যেটা এখানে করলাম, এই যে আমরা ফার্স্টলি যেটা করলাম, এটাকে ক্রস দিয়ে আমরা ফুল স্টেপ, এটাকেও ক্রস, ফুল স্টেপ, এরপর এর পরেরটা হচ্ছে হাফ স্টেপ, এন্ড আবার এখান থেকে এটা ক্রস, ফুল স্টেপ, এন্ড এইটা ক্রস, ফুল স্টেপ, এন্ড সরি, হ্যাঁ রাইট, ঠিক আছে, ফুল স্টেপ, এটা ক্রস, ফুল স্টেপ, এন্ড দেন আবার হাফ স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, হাফ স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, হাফ স্টেপ, টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন, যেটাকে আমি বলছি 1 3 5 6 8 10 12। সো রাকিব, তুমি আশা করি যে কোনো জায়গা থেকে এখন সারেগামা পাধানিসা তুলতে পারবে, রাইট? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওকে, এখন আমরা যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে, আমরা দেখব, ও ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার, এই যে এইভাবে সারেগামা বাজানোটা, যেটা হচ্ছে ফুল স্টেপ, ফুল স্টেপ, হাফ স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, হাফ স্টেপ, বা টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন, বা যেটাকে নাফিস তার নিজস্ব ভাষায় 1 3 5 6 8 10 12 বলছে, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে মেজর স্কেল। এটাকে কি বলা হয়, এভাবে সারেগামা পাধানিসা বাজানোকে কি বলা হয়? মেজর মেজর স্কেল, স্কেল। মেজর স্কেল বলা হয়। এখন তাহলে যদি তুমি সি কে সা ধরে, সি কে তুমি যদি সা ধরে, তুমি যদি 1 ধরে এখান থেকে যদি
রে 3, গা 5, মা 6, 8, পা 8, ধা 10, নি 12। এরপর তো সা যথারীতি 12-র পরে আবার 1 আসবে, ঠিক আছে? এভাবে যদি তুমি বাজাও, সি কে সা ধরে তুমি যদি ফুল স্টেপে রে পাও, ফুল স্টেপে গা পাও, হাফ স্টেপে মা পাও, আবার ফুল স্টেপে পা পাও, ফুল স্টেপে ধা পাও, ফুল স্টেপে নি পাও, আবার হাফ স্টেপে সা পাও, ঠিক আছে? মানে ফুল স্টেপ হাফ স্টেপ, রে গা মা, ফুল স্টেপ হাফ স্টেপ, পা ধা নি সা। হ্যাঁ, এভাবে যদি তুমি বাজাও সি কে সা ধরে, তাহলে এটা কি স্কেল? এটা হচ্ছে সি মেজর স্কেল। এটা কি স্কেল? সি মেজর স্কেল। ঠিক একইভাবে তুমি যদি এই এফ কে সা ধরে 1 থেকে 1 ধরে তুমি এখান থেকে গুনে গুনে 3 নাম্বারটাকে রে ধরো বা ফুল স্টেপ যাও, 5 নাম্বারটাকে গা ধরো বা ফুল স্টেপ যাও, 6 নাম্বারকে মা ধরো, আই মিন হাফ স্টেপ গেলা, 8 নাম্বারটাকে পা ধরো, ফুল স্টেপ গেলা, 10 নাম্বারটাকে ধা ধরো, ফুল স্টেপ গেলা, 12 নাম্বারটাকে নি ধরো, ফুল স্টেপ গেলা, এবং যথারীতি আবার একের অস্তিত্ব, এর পরেরটাই হাফ স্টেপ 13। হাফ স্টেপ। হ্যাঁ, হাফ স্টেপ। হ্যাঁ, এটা যদি ধরো তুমি যদি এফ কে সা ধরে এই সারে গামা পাধা নিসা বাজিয়েছো, তাহলে এটাকে কি স্কেল বলা হয়? এফ মেজর স্কেল। সিম্পল সিম্পল সিম্পল। তুমি যদি, রাকিব শুনতে পাচ্ছ আশা করি? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, ওকে। ঠিক একইভাবে ডি কে সা ধরে যদি রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। ডি কে সা ধরে যেহেতু সারেগামা পাধানিসা বাজানো হয়েছে, তাহলে রাকিবের কাছে জানতে চাচ্ছিলাম, বা ইয়াসিন আরাফাত, তুমি কোথায়? ইয়াসিন আরাফাত কোথায়? নাই নাকি? ইয়াসিন আরাফাত নাই? হ্যাঁ ভাই আছি। হ্যাঁ, ইয়াসিন আরাফাত, ডি কে সা ধরে যদি সারেগামা বাজাও যেভাবে আমি দেখাইলাম, তাহলে এটাকে কি বলা হয়? ডি মেজর স্কেল। কি বলা হয়? ডি মেজর স্কেল। হ্যাঁ, অর্থাৎ সা যেহেতু তুমি যেটাকে সা ধরবা ওটার নামে, ওইটার নামের মেজর স্কেল। যদি তুমি এফ কে সা ধরো, হ্যাঁ ওটা অফ করে দাও মাইক্রোফোন। এফ কে সা ধরো, এফ কে সা ধরে এবার সা, বাড়াই দিই সাউন্ডসটা, সা 3 নাম্বারটা রে, রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা ধা রে সা। তাহলে এটা কি স্কেল ইয়াসিন আরাফাত? এফ এফ মেজর স্কেল। হ্যাঁ, এফ এফ মেজর স্কেল। মেজর স্কেল। ঠিকভাবে তুমি যদি জি কে সা ধরে যদি সারে গামা পাধা নিসা বাজাও, এই যে জি কে সা ধরলা তুমি, সা সা রে গা পা ধা নি সা সা নি ধা পা মা গা সা রে সা। ওস্তাদ রিপ্লেস লেগে গেছিল মাউস দিয়ে তো। এই, হ্যাঁ, সো তুমি জি কে সা ধরে সারেগামা পাধা নিসা বাজালে, এটাকে তাহলে তুমি কি বাজাইলা মূলত? জি মেজর ডি মেজর স্কেল। জি মেজর স্কেল। তার মানে
এবার যদি আমি সংক্ষেপে প্রত্যেকটা বলি, সি কে সা ধরে সারে গামা পাধানিসা যদি বাজানো হয় এটা হচ্ছে সি মেজর স্কেল। সি শার্প কে সা ধরে সারে গামা পাধানিসা যদি বাজানো হয় এটা হচ্ছে সি শার্প মেজর স্কেল। ডি কে সা ধরে যদি সারে গামা পাধানিসা বাজানো হয় এটা হচ্ছে ডি মেজর স্কেল। ডি শার্প কে সা ধরে যদি সারে গামা পাধানিসা বাজানো হয় তাহলে এটা ডি শার্প মেজর স্কেল। ই কে সা ধরে যদি সারে গামা পাধানিসা বাজানো হয় তাহলে এটা এফ মেজর স্কেল। ই কে সা ধরে যদি সারে গামা পাধানিসা বাজানো হয় তাহলে এটা এফ মেজর স্কেল। এটা কি? এফ মেজর। এই যে আমি ভুল বলতেছি, কেউ ধরে না, কেউ সরি, ধরে না। ই বলছিলেন, ই মেজর। আমি বলি নাই, আমি এফ বলছি। আপনি বলবেন যে ই বলতেছেন, এফ বলতেছেন কেন রামেশ ভাই? ই বলেন। সরি। ওকে, আবার আসি একটা গেম। হ্যাঁ, জি কে সা ধরে সারে গামা পাধানিসা যদি বাজানো হয় তাহলে সেটাকে বলা হয় জি মেজর স্কেল। জি শার্প কে সা ধরে সারে গামা পাধানিসা যদি বাজানো হয় তাহলে এটাকে বলা হয় ডি মেজর স্কেল। জি শার্প জি মেজর। মেজর। জি শার্প মেজর স্কেল, রাইট। এই হচ্ছে ব্যাপারটা। অর্থাৎ সি কে সা ধরে সারে গামা পাধানিসা বাজালে এটা সি মেজর স্কেল, সি শার্প কে ধরে বাজালে সি শার্প মেজর স্কেল, ডি কে সা ধরে বাজালে ডি মেজর স্কেল, ই কে সা ধরে বাজালে ই মেজর স্কেল। সো ব্যাপারটা পরিষ্কার, পানির মতো। আশা করি না বোঝার কোনো কারণ নেই। সি কে সা ধরে যদি আমি সারে গামা পাধানিসা বাজাই, অর্থাৎ 1 3 5 6 8 10 12 যেটাই বলতেছি, বা ফুল স্টেপ ফুল স্টেপ হাফ স্টেপ ফুল স্টেপ ফুল স্টেপ ফুল স্টেপ হাফ স্টেপ, তাহলে এটা সি মেজর স্কেল। এফ কে সা ধরে যদি আমি ফুল স্টেপ ফুল স্টেপ হাফ স্টেপ ফুল স্টেপ ফুল স্টেপ ফুল স্টেপ হাফ স্টেপ, ওটা এফ মেজর স্কেল। ভেরি সিম্পল। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। তাহলে আমরা মেজর স্কেল এর ব্যাপারে জানলাম। বিশেষ করে ইয়াসিন আরাফাত আর রাকিব, এই দুইজনের মনোযোগী হওয়া বেশি দরকার, যেহেতু ইয়াসিন আরাফাত অনেকদিন পরে জয়েন করছে। আর বাকিগুলো তো সবাই জানেনি, অনেকে তো আছেন ক্লাসে ঠিকই। আমি আপনাদের অবস্থায় থাকলে অনেক বোরিং হয়ে যেতাম। কি রে ভাই, এটা তো জানি, এটা কি জানবো? এই হচ্ছে বিষয়। সো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মেজর কর্ড। এতক্ষণ আমরা জানলাম মেজর স্কেলের পরিচিতি, সারে গামা পাধানিসার গঠন প্রণালী বা মেজর স্কেল। মেজর স্কেল, ওকে। মেজর কর্ড দেখার আগে একটা ব্যাপার আছে, হ্যাঁ, বলে নেই। আমরা যে 1 3 5 6, আমার ওই যে ওইখানেই আমার ফুল স্টেপ খেলা শেষ। মানে এটা আমার কাছে কেন ভালো লাগে না, আরাফাত খানরা আশা করি বুঝতে পারতেছে, কারণ আমি কোমলের পরিচয় করাবো, ঠিক আছে? হ্যাঁ ভাই। হ্যাঁ, এই কারণে আমার 1 3 5 6 8 10 12 13টাই সুবিধা লাগে আর কি। ওকে, আসি, কোমলের পরিচয় করাবো। হ্যাঁ, এই যে আমরা সারে গামা পাধানিসা লিখলাম, আমরা কমা দিয়ে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লিখছিলাম। হ্যাঁ, 1 এর নিচে সা, 3 এর নিচে রে, 5 এর নিচে গা, 6 এর নিচে মা, 8 এর নিচে পা, 10 এর নিচে ধা, 12 এর নিচে নি যে আমরা লিখেছিলাম, আমরা যদি আমাদের চার্টটা লক্ষ্য করি, আমরা তো সারে গামা পাধা নিয়ে 7টা লিখছি, বাট টোটাল তো 12টা, এখানে টোটাল 12টা। আর ওই 13 নাম্বারটা তো এটা একই জিনিস আবার আসছে, মানে 1 আর কি, 13 তো না, 1, অর্থাৎ সা 2 বার আসছে। সো এই যে 1 এর নিচে সা, 3 এর নিচে রে, 5 এর নিচে গা, 6 এর নিচে মা, 8 এর নিচে পা, 10 এর নিচে ধা, 12 এর নিচে নি আমরা যে করলাম, তাহলে 2 এর কি গতি, 4 এর কি গতি, 7 এর কি অবস্থা, 9 এর কি অবস্থা, 11 এর কি অবস্থা? দিস আর দ্য কোশ্চেন। ওকে, এই বিষয়টাতে আমরা ইন্ট্রোডিউসে যাব, যে আমি তো 1 এর পরিচয় পাইলাম, 1 হচ্ছে আমার সা, 3 হচ্ছে আমার রে, তাহলে 2 এর কি হইলো, 5 হচ্ছে গা, তাহলে 4 এর কি হইলো, 6 হচ্ছে মা, 8 হচ্ছে পা, তাহলে 7 এর কি বিষয়, 10 হচ্ছে ধা, তাহলে 9 এর কি বিষয়, 12 হচ্ছে নি, তাহলে 11 এর কি বিষয়। অর্থাৎ এই 5টা নোট বা কি 2 4 7 9 11 এগুলোর পরিচয়। সো আমরা যদি এবার দেখি রে গা ধা নি, এই 4টা নোট, এই 4টা নোট রে গা ধা নি, যেটাকে আমরা বলতে পারি 3 5 10 12, রে গা ধা নি, 3 5 10 12। এই 4টা নোটের কোমল রয়েছে, আমাদের ইন্ডিয়ান শাস্ত্রীয় ভাষায় এটাকে কোমল বলা হয়, ঠিক আছে? অন্য ল্যাঙ্গুয়েজে অন্যটা বলা হয়, ঠিক আছে? বাট ইন্ডিয়ানে এটা কোমল বলা হয়। কোমল রয়েছে, কোমল। রে এর আগের নোটটি হচ্ছে কোমল রে, গা এর আগের নোটটি হচ্ছে কোমল গা, ধা এর আগের নোটটি বা কিবোর্ডের কি যেটা আমরা দেখতেছি হচ্ছে কোমল ধা, নি এর আগের যে নোট আছে বা কিটা আছে সেটা হচ্ছে কোমল নি। রে গা ধা নি এই 4টার কোমল রয়েছে
এই চারটার আগের নোটগুলো যথাক্রমে এগুলোর কোমল, অর্থাৎ রে এর আগেরটা কোমল রে, গা এর আগেরটা কোমল গা, ধা এর আগেরটা কোমল ধা, নি এর আগেরটা কোমল নি। আশা করি ক্লিয়ার। এখন যে জায়গাটা আসতে হবে সেটা হচ্ছে, আবার বলি একটু ক্লিয়ার করে দিই, রে এর আগেরটা কোমল রে, গা এর আগেরটা কোমল গা, ধা এর আগেরটা কোমল ধা, নি এর আগেরটা কোমল নি। সো আমি 3 নম্বরে আমরা রে ধরছি, তার মানে 2 নাম্বারটা কোমল রে, 5 নম্বরে গা ধরছি, তার মানে 4 নাম্বারটা কোমল গা, 10 নম্বরে ধা ধরেছি, তার মানে 9 নাম্বারটা কোমল ধা, 12 নম্বরে নি ধরেছি, তার মানে 11 নাম্বারটা কোমল নি। তাহলে আমি 2, 4, 9, 11 এই চারটার পরিচয় কি পেয়েছি রাকিব? জি ভাইয়া। হ্যাঁ, 2, 4, 9, 11 এই চারটার পরিচয় পাওয়া গেছে না? 2, 4, 9, 11 এগুলো হচ্ছে যথাক্রমে কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি। হ্যাঁ, রে এর আগেরটা কোমল রে, গা এর আগেরটা কোমল গা, ধা এর আগেরটা কোমল ধা, নি এর আগেরটা কোমল নি। একটা নোট বাকি রয়ে গেছে, 7 নাম্বার নোটটা। বাকি সবগুলোরই আমি পরিচয় পেলাম। এক তো আমি প্রথমে সারে গামা পাধানি এই 7টার পরিচয় পেলাম, এরপর রে গা ধা নির কোমল গুলোর পরিচয় পেলাম, টোটাল 11টার পরিচয় পেলাম। সারে গামা পাধানি 7টা কোথায় কোনটা অবস্থিত জানতে পারলাম, যে সা 1, রে 3, 5 গা, 6 মা এটসেট্রা, আর গেলাম না। হ্যাঁ, এবার আমি কোমল গুলো জানতে পারলাম, তাহলে 11টা। আরেকটা নোট বাকি রয়েছে, সেটা হচ্ছে মা হচ্ছে 6 নাম্বার, 7 নাম্বারটা আমার বাকি রয়েছে, তাই না? 7 নাম্বারটা। মা এর পরের নোটটিকে বলা হয়, বা কিটাকে বলা হয় করিমা। করিমা। ঠিক আগের গুলাকে বলা হয় কোমল, আর ঠিক এর পরেরটাকে বলা হয়, মা এর পরেরটাকে বলা হয় করিমা, কারণ এটা আগের না, এটা পরে। সো এটাকে বলা হয় করিমা। তার মানে রে গা ধানি কোমল আগের গুলো, রের আগেরটা, গায়ের আগেরটা, ধায়ের আগেরটা, নিয়ের আগেরটা, আর মায়ের ঠিক পরের নোটটা, ঠিক পরের নোটটা হচ্ছে করিমা। লট অফ গানে, বিশেষ করে মানে ইসলামিক গানে তো অনেক বেশি আমি দেখছি যে করিমাটা খুব ব্যবহৃত হয়, হচ্ছে অনেক বেশি ব্যবহৃত হয় ইসলামিক গানে, অনেকগুলোতে আমি দেখছি করিমাটা ব্যবহৃত হয়। হ্যাঁ, সো আমরা এখন বিষয়গুলো জানলাম। এখন আমরা দেখব মেজর কর্ড এবং মাইনর কর্ড। মেজর কর্ড এবং মাইনর কর্ড। সি কে সা ধরে যদি আমি সারে গামা পাধা নিসা বাজাই, এটা হচ্ছে মেজর স্কেল, আমরা জানলাম, তাই না? এটা হচ্ছে মেজর স্কেল। ডি কে সা ধরে সারে গামা পাধা নিসা বাজালে এটা ডি মেজর স্কেল। এফ কে সা ধরে সারে গামা পাধা নিসা বাজালে এফ মেজর স্কেল। এফ শার্প কে সা ধরে সারে গামা পাধা নিসা বাজালে এটা এফ শার্প মেজর স্কেল। এটা তো আমরা জানলাম। এবার আমরা মেজর কর্ড দেখব। মেজর কর্ড, মেজর কর্ড। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যদি, মেজর কর্ড গঠিত হয় 3টা নোট এর সমন্বয়ে, 3টা নোট এর সমন্বয়ে, সা, গা, পা, এই 3টা নোট এর সমন্বয়ে মেজর কর্ড গঠিত। আর মাইনর কর্ড গঠিত 3টা নোটের সমন্বয়ে, সা এবং পায়ের কোনো পরিবর্তন হবে না, এই দুটো কমন, মেজরেও কমন, মাইনরেও কমন। পার্থক্য হচ্ছে গাতে, অর্থাৎ মাইনর কর্ডে ব্যবহৃত হয় সা, কোমল গা, পা। মেজর কর্ড হচ্ছে সা, গা, পা, আর মাইনর কর্ড হচ্ছে সা, কোমল গা, পা। আমি কার্ডটা অফ করতে গিয়ে কার্ডটা যে অফ করে দিলাম, পট করে সরে যেত। ওকে, মেজর কর্ড হচ্ছে সা, গা, পা, আর মাইনর কর্ড হচ্ছে সা, কোমল গা, পা, এই 3টা নোটের সমন্বয়ে। সা, গা, পা, এই 3টা নোটকে যখন আমি একসাথে চেপে ধরি তখন এটাকে বলা হয় মেজর কর্ড। আর সা, কোমল গা, পা, এই 3টা নোটকে যখন একসাথে চেপে ধরি এটাকে বলা হয় মাইনর কর্ড। ওকে, এখন আমি যদি সি কে সা ধরে সারে গামা পাধা নিসা বাজাই,
এটা হচ্ছে সি মেজর স্কেল, এটা আমি জানতে পারছি। এবার সি কে সা ধরে তার সাথে গা আর পাটা ধরি, তাহলে এটাকে বলা হয় সি মেজর কর্ড। আবার সি কে সা ধরে যদি আমি কোমল গা আর পাটা ধরি, তাহলে এটাকে বলা হয় সি মাইনর কর্ড। সি কে সা ধরে যদি গা আর পাটা ধরা হয়, তাহলে এটা হচ্ছে সি মেজর কর্ড। আর সি কে সা ধরে যদি কোমল গা আর পাটা ধরা হয়, তাহলে এটা হচ্ছে সি মাইনর কর্ড। আমরা ক্লিয়ার? এখন ব্যাপারটা হচ্ছে সা রে গা মা পা ধা নি, আবার কিন্তু উঠছে সা রে গা মা পা ধা নি, আবার সা রে গা মা পা ধা নি। আমরা তো জানি যে এইভাবেই যাচ্ছে জিনিসটা, সা রে গা মা পা ধা নি, সা রে গা মা পা, মানে চলতেই যাচ্ছে জিনিসটা। এখন ব্যাপারটা হচ্ছে সা গা পা এই তিনটাকেই যদি আমার চেপে পাশাপাশি ধরতে হবে তা না, আমি যদি পা সা গা এটাও ধরি, অথবা গা পা সা, যেমন এখানে আমি বলি, এটা হচ্ছে আমরা যদি দেখি, একটু যদি এখানে দেখি, এটা হচ্ছে আমার সি, তাই না? সি কে আমি সা ধরলাম, তার মানে গা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে পা। সা গা পা, এই তিনটাকে যদি আমি একত্রিত ধরি, তাহলে এটা হচ্ছে কি কর্ড? সি মেজর কর্ড। সি কে যেহেতু আমি সা ধরেছি, এখন আমি যদি এটা না ধরে এই নিচের অক্টোবর তো একই পা, এই যে এখানে পা, এটাও ধরি, তাহলেও একই কথা। আমি যদি এইখানের পা না ধরে এই পাটাকে ধরি, কিংবা আমার যদি ইচ্ছা হয় না আমি এইটাও ধরবো না, এই পাটা ধরবো আর এই সাটা ধরবো আর এই গাটা ধরবো, তারপরটা সা গা পায়ের চক্রেই আছে, এই চক্রের বাইরে নাই, এটাও সি মেজর কর্ড। যদি আমি এইখানে সা ধরি, আমার যদি মন চায় এখানে গা ধরবো, কিন্তু আমি পা ধরবো উপরের উপরের অক্টেভের উপরের অক্টেভের উপরের অক্টেভের, অথবা নিচের অক্টেভের নিচের অক্টেভের, লাইক দিস, এটা, তাহলে এটা কি কর্ড? কি কর্ড? সি মেজর কর্ড। হ্যাঁ, সা গা পায়ের বাইরে তো এটা জানাই। আমার যদি ইচ্ছা হয় আমি সা ধরবো এটা, গা ধরবো এটা, এন্ড পা ধরবো এইটা, উদাহরণ দিচ্ছি একটা, তারপর এটা কি সি মেজরের বাইরে গেছে? না না। কারণ সি কে সা ধরেই আমি সা রে গা মা পা ধা নি সা বাজাইছি। আপস এন্ড ডাউনে আমার যতবারই আমি যাই করি না কেন, আমি ওই থিওরির বাইরে তো যেতে পারি না, যে ফুল স্টেপ ফুল স্টেপ হাফ স্টেপ ফুল স্টেপ ফুল স্টেপ হাফ স্টেপ ফুল স্টেপ হাফ স্টেপ, হ্যাঁ এই থিওরির বাইরে তো যেতে পারি নাই। এখন এইটা উপরে, এটা তো নিচেও একই পাই, যে এটা যদি সা হয় নি ধা পা পা পা, একই পা। ফলে এই হচ্ছে বিষয়টা, মেজর এবং মাইনরের ক্ষেত্রে এরকম না যে সা গা পা এইখানেই ধরতে হবে আমার, হ্যাঁ এইটাই ধরতে হবে না। আমার যদি ইচ্ছা হয় আমি উপরের পা ধরবো, আমি ধরতে পারি। যেমন আমি একটু যদি কিবোর্ডের মধ্যে দেখাই, একটু কিবোর্ডের মধ্যে যদি তোমাদেরকে হালকা করে দেখাই জিনিসটা, এটা খুব ক্লিয়ার হইলেই আর আশা করি যে আমরা, কারণ আমিও একটু পরে খেতে যেতে হবে, সো মোটামুটি মেজর কর্ড মাইনর কর্ড এই পর্যন্তই আমাদের সেশনটা হবে। রাকিব আছো তো নাকি? রাকিব, জি ভাই আছে। ওকে। এবার যদি আমরা যদি কিবোর্ডটার দিকে একটু লক্ষ্য করি, যদিও কিবোর্ডটা হয়তো একটু ছোট দেখাচ্ছে, তারপর ম্যানেজ করে নিতে হবে আর কি। এই যে দেখো, আচ্ছা আমি এইটা না নিয়ে আমি একটু ইয়েটা নেই, ওখানে একটু স্পষ্ট দেখা যায়, এইটা নেই। যদিও ওটা কি এটা তোমাদের এখন জানার এত দরকার নাই, বিশেষ করে যারা একদম নিউলি। এটা কি বলছে? ইউজ কর্ড রেকর্ড চলতেছে ভাই, এটার জন্য মনে হয়। রেকর্ডের জন্য ভাই। কিন্তু এটা মানে যাক, এটা এর আগে আমি আচ্ছা হোয়াট এভার, এটা এটা আমি পরে দেখবো, আমি ফাইন্ড করে টাইম ওয়েস্ট না করি, মানে এটা তো বাই ডিফল্ট।
চলে আসার কথা। আচ্ছা আমি ওয়ান সেকেন্ড, আমি দেখতেছি ব্যাপারটা। না, এটা তো এরকম হবে না। এটা যেভাবে ছিল এটা তো এভাবে থাকে। সো আমার আর ওপেন করতে কতক্ষণই বা লাগবে? একটু ওপেন করে ফেলি নতুন ভাবে। জিনিসটা দেখতে সুবিধা হবে আর কি, ওটাও দেখা যায়, বাট ওটা তো একটু কম, মানে বেশি বড় না। ওকে, আমরা যে কোনো একটা ব্ল্যাঙ্ক প্রজেক্টে যাই, আমি একটু ব্যাকটা নিয়ে নিই। যাই হোক, এটা আমার আমি আমি ঝামেলা পোহাতে পছন্দ করি, কারণ ঝামেলা যখন হয় একটা, পরে এটার সলিউশন বের করা যায়, তো এটা ভালো, খারাপ না। ওকে, আসছে। সো আমার এই এই যে আমি যে চেপে ধরতেছি, এগুলো তো দেখতে পাচ্ছেন সবাই, আশা করি রাকিব সহ সবাই, তাই না? জি জি ভাইয়া, জি ভাই দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন। ওকে, আমি জাস্ট এটা বুঝাই, এই যে আমি, এটা হচ্ছে আমার সি, এই যে লেখা আছে C3, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। C3, জি সবাই দেখতে পাচ্ছেন C3। জি। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমার সা গা পা সা গা পা, যে তোমরা জানি সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা হচ্ছে আমার সি। সো মানে আসলে অনেকে মনে করে অনলাইনে ট্রেনিং হয় না। আসলে যারা একটু বুদ্ধিমান তারা বুঝে এই ধরনের জিনিস কিন্তু অনলাইনে খুব সুবিধা, ভিডিওর থেকে বেশি সুবিধা। যে যে আমি সিটা ধরতেছি স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না? ঠিক আছে, অসুবিধা। ওকে, আসছি তাহলে। আমি সি মেজর কর্ডটা ধরি, সা গা পা, কিন্তু আমি এই পাটাকে না ধরে, যদি আমি আমার এই পাটাকে না ধরে এই পাটা ধরি, এইটাকে না ধরে যদি আমি এই পাটাকে ধরি, কিংবা আমি যদি এই পাটাকে ধরি, অথবা এই পাটাকে ধরি, বা এটা হচ্ছে নিচের পা ধরতেছি, এরপরে উপরের পা, এটা, এবার এটাকে ছেড়ে দিয়ে, এটাকে বাদ দিয়ে, তার মানে আমি যেটা যেখানেই ধরি না কেন, ডাজন্ট ম্যাটার এটা কোন কর্ডে আছে, সি মেজর কর্ডে আছে। ওকে, যেমন আমরা যদি সা ধরি এখানে, ইচ্ছা হইলো গা ধরলাম এখানে, আর পা ধরলাম এখানে, তারপরে এটা কি কর্ড? সি মেজর কর্ড। হ্যাঁ, না এইভাবে কিন্তু আমরা ধরবো না, এটা একটা অস্বাভাবিক ধরা লাস্টের এই জিনিসটা, এবং একটু আপনাদেরকে আমি হাসাতে চাই। আমি কি আপনাদেরকে একটু হাসাবো? হ্যাঁ, জি ভাইয়া। এই প্রথম আমি আমার জীবনে একটা কিবোর্ডের কি আমি আমার পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে ধরলাম। মানে এটা এতই দূরত্ব যে আমি সা ধরছি এখানে, পরে চিন্তা করছি মোবাইলটা পিছনে রেখে আর পাও দিয়ে, এই যে পাও দিয়ে ধরছি আমি গা, ঠিক আছে? আর ওকে, এনজয়িং দ্য সিচুয়েশন। ভিডিওটা থাকলে খুব আমার ভাইরাল হয়ে যেতাম হয়তো, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। সো আমি আশা করি এতটুকু বোঝাতে সক্ষম হয়েছি। ভাই সা, কাস্টমারের সামনে যদি পাওয়াটা ধরি কেমন হইব তাতে? হ্যাঁ হ্যাঁ, তো নতুন কম্বো, যদি এই কাস্টমারের সামনে যদি পাওয়াটা বাজায় তাহলে কব কি বা এই কম্পোজিশন তো আরো বাড়ি কম্পোজিশন হ্যাঁ, এটা মানে হাত পা বিশেষ সব কিছু নতুন। চালায়। হ্যাঁ হ্যাঁ, সেইটাই। তাহলে সা গা পা তে মেজর করার এই যে একটা নোটে পার্থক্য। রাকিব, রাকিব ফলো, জি জি ভাইয়া। ফলো করো। এই যে এটা হচ্ছে গা, এটা হচ্ছে কোমল গা। গা মানে কিন্তু যেন তেন গা না, মানে সি কে সা ধরার ফলে গা, সি জি কে সা ধরার ফলে উৎপত্তি হয়েছে এই গাটার। ঠিক আছে, এটা তো সব জায়গায় গা না, সি কে জি সা জি ধরার কারণে এটা গা হয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে কোমল গা। আশা করি দেখতে পাচ্ছ নোটটা। জি। গা গা সা গা পা, এটা হচ্ছে মাইনর কর্ড, আর সা গা পা মেজর কর্ড। সা গা পা, স্যাড স্যাড ভাব, মাইনর কর্ডটা একটা স্যাডই স্যাডই ভাব থাকে। সি মাইনর কর্ড, আর সা গা পা মেজর কর্ড, না 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 না,
এই হচ্ছে মেজর আর মাইনর। তাহলে রাকিব, তোমাকে যদি বলা হয় এখন এফ মেজর কর্ড ধরতে, তার মানে এফ কে সা ধরে তার সাথে গা আর পা যোগ করবা, অর্থাৎ গা হবে জেনারেলি এফ কে সা ধরলে এ হবে গা এবং সি হবে পা। তাহলে এই যে এফ কে সা ধরে এফ মেজর কর্ড। তুমি তাহলে পারবা না যে কোনো কর্ড ধরতে? মেজর মাইনর, অন্য কর্ড না। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় এবার ডি মেজর কর্ড ধরতে, তুমি কি করবা বলো তো? ডি মেজরটা হ্যাঁ, কিভাবে ধরবা ডি মেজর? প্রথমত হচ্ছে ডি মেজর যেটা ওইটা আমরা ক্লিক করব, না, ডি ডি যে কোনো মেজর একটা। না, মানে ডি নোটটাকে বের করব, ডি নোটটাকে, ডি, এই যে ডি, এটাকে বের করব। এরপর এটাকে সা ধরলাম, সা 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 সা, এরপর তার সাথে সা গা পা সা add গা, করলে। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সা বের করলেই তো আমি এখন পাবো যে এটা বাদ দিয়ে পরেরটা রে, এটা বাদ জি দিয়ে পরেরটা গা, আমি তো পাবো, তাই না? অটোমেটিক, ঠিক জি আছে? সা গা পা। আর যদি মাইনর হয় তাহলে সা কোমল গা পা, ঠিক আছে? সা জি গা পা, সা গা পা, চেঞ্জ খালি এই নোটটা চেঞ্জ, মেজর মেজর মাইনর মেজর মাইনর মেজর মাইনর মেজর মাইনর মেজর মাইনর মেজর মাইনর মেজর মাইনর। তাহলে তোমাকে যদি বলা হয় এবার তুমি ই মেজর স্কেলটা ধরো, সরি ই মেজর কর্ডটা ধরো, তাহলে প্রথমে তুমি কি করবা? ই ইমেজ একটা স্কেল নেব যেটা ইমেজর স্কেল ধরে, তারপরে না, হ্যাঁ এটা তো জানি, তার মানে ই কে সা ধরে তুমি তার সাথে গা আর পা হ্যাঁ ধরবা। গা সহজ গা আর উত্তরটা পা এইটা, ধরবো। সহজ জি উত্তরটা হচ্ছে, তো কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি ডি মেজর কর্ড কিভাবে হয়, তুমি বলবা ডি কে সা ধরে তার সাথে গা আর পা যোগ গা আর করলে পা ডি মেজর ধরবো। কর্ড হয়। হ্যাঁ, ব্যাপারটা আর এরকম। মাইনর তোমাকে জি, যদি প্রশ্ন করে এ মাইনর কর্ড কিভাবে হয়, এ মাইনর আর কর্ড, মাইনর এ মাইনর কর্ড এ কে সা এটা ধরে তার ধরবো সাথে আর কোমল গাটা কোমল গা ধরে আর আর পা পা ধরবো। ধরলেই, হ্যাঁ হ্যাঁ, এ কে সা ধরে কোমল গা আর পা ধরলেই এ মাইনর কর্ড। তোমাকে যদি কেউ মাইনর বলে যে এফ শার্প মাইনর কর্ড কিভাবে হয়, এফ শার্প কে সা ধরে তার সাথে কোমল গা আর পা ধরলেই এফ শার্প মাইনর কর্ড। কেউ যদি বলে জি মেজর কর্ড কিভাবে হয়, তাহলে জি কে সা ধরে তার সাথে গা আর পা ধরলেই জি মেজর কর্ড। ঠিক আছে? ক্লিয়ার না? জি ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ। সো এইভাবে করে কর্ড গুলা বের করবা। তুমি সহ তোমরা যারা আছো, ইয়াসিন আরাফাত, তোমাকে আমি নক করতে চাচ্ছি, জি কানেক্ট হতে যাচ্ছি, জি ভাইয়া, কাউন্ট করো। তুমি কি বুঝলা বা বুঝলা না আমাকে বলো। জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছো তুমি, কিন্তু আগামী অন্তত 2টা ক্লাস মিস করো না, আল্লাহ ভরসা। আল্লাহ যদি আমাদের হায়াতে প্রদান করে, আমি যদি হায়াতে থাকি, তুমি যদি হায়াতে থাকো, ঠিক আছে? জি ভাইয়া আহ কারণ মিউজিক থিওরির ক্লাস তো, আমি একটা জিনিস শুধু বুঝি, মিক্সিং মাস্টারিংটা কিন্তু অনেক ইজি, যেটা আমি আরো প্রায় 3 মাস আগে ফেসবুক স্ট্যাটাসেও জানাইছি, তুলনামূলক ইসলামিক গানের মিক্সিং মাস্টারিং। বাট মিউজিক থিওরিটা বোঝাটাই একটু কঠিন তুলনামূলক ভাবে। সো মানে আমার মনে হয় যে মিউজিক থিওরিটা বোঝার চেষ্টা করতে পারো। অনেকেই কিন্তু আমার এখানে আসে যারা মানে মিক্সিং মাস্টারিং খারাপ করে না, ঠিক আছে, কিন্তু মিউজিক থিওরিটার জন্য আসে। এমনকি ইউ নো দ্যাট, মানে আমাদের খুবই একজন আমার তো খুবই একজন প্রিয় মানুষ এবং ভালোবাসার মানুষ, যার সাথে অনেক ভালো সম্পর্ক, কিন্তু আসলে বাস্তব দেখাটা হয় নাই পরিচয়ের পর থেকে, এবার ঢাকায় আসার পর হইলো। তোমরা স্টুডিও ভোকালের ইলিয়াস ভাইকে নিশ্চয়ই সবাই চিনো, আশা করি জি প্রত্যেকে ভাইয়া চিনো, জি ভাইয়া তাই না? কম জি বেশি, ভাইয়া হ্যাঁ। ইলিয়াস ভাই কিন্তু ওই যে আমার এখানে কিন্তু অনেক কোশ্চেন করছে, কিন্তু তিনি গ্রুপে জয়েন করেন নাই। তিনি কিন্তু আমার কোর্স করতেছেন এবং তোমাদের সাথে প্রশ্নও করছে অনেক, হাসান নামের একটা আইডি দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, অনেকে হ্যাঁ হয়তো লক্ষ্য করছো। তো ইলিয়াস ভাই কিন্তু জয়েন করছেন, বাট ইলিয়াস ভাই ব্যাপারটা হচ্ছে উনি তো মিক্সিং মাস্টারিং ভালোই করেন বা যতটুকু পারেন। আমার কাছে কেন আসছেন, অনলি ফর কেন আসছেন একটু বলো তো, কমন সেন্স থেকে কে বলতে পারবা? মিউজিক থিওরি। মিউজিক থিওরির জন্য। হ্যাঁ, মিউজিক থিওরির জন্য। স্বাভাবিক, উনি তার মিউজিক থিওরি নিয়ে কখনো যান নাই। মিউজিক থিওরি তো তার কাছ থেকে তার শিখতে হবে হয়তো পারভেজ জুলের কাছ থেকে, নাহলে তানজিম রেজার কাছ থেকে, নাহলে নাফিসের কাছ থেকে, অথবা এই সেক্টরের বাইরের অন্য কারো কাছ থেকে, মানে এই ইসলামিক সেক্টরের বাইরে। মানে মিউজিক থিওরিটা তো আসলে এই হচ্ছে বিষয়টা আর কি। ওনার স্টুডিওর গানগুলোকে ট্যাপ মাঝে মাঝে অন্য করে দিয়ে ট্যাপ মাঝে কারো সাউন্ড মাইক্রো, খারাপ হয়ে গেল। হ্যাঁ, উনি এখন গুরুত্ব দিয়ে শুনতেছে। সাউন্ড একটু ডিস্টার্ব করছে। সাউন্ড কার্ডটা ডিস্টার্ব করতেছে। কারো মাইক্রোফোন মেবি অন করা ভাইয়া। হ্যাঁ ঠিক আছে এখন ভাইয়া। আমি একটু আবু বকর দোহর ভাইকে একটু অফ করছিলাম, আবার প্রয়োজনে আমি অন করে দিচ্ছি, বাট ওটা দেখার জন্য কার্ডটা যে অফ, আই ক্যান ফাইন্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, আবু বকর দোহর ভাই, আপনাকে আমি আনমিউট করছি। আচ্ছা, না প্রবলেম নেই এখন, ওকে।
ফাইন। সো ওই হচ্ছে বিষয়টা যেটা বলছিলাম যে সা গাপা সা কোমল গাপা, ওই যে মানে মিউজিক থিওরির কারণেই কিন্তু উনি আসছেন। সো বিষয়টা এইটাই যে মিউজিক থিওরিটা মিক্সিং মাস্টারিংটা তুলনামূলক অনেক সহজ, বাট ইলিয়াস ভাই তো যারা তার সাথে ফেসবুকে আসো দেখোই মোটামুটি কিন্তু এই ইন্ডাস্ট্রির উনি মোটামুটি একটা ভালো অবস্থানে থাকা লোক, আলহামদুলিল্লাহ রেগুলার কাজকর্ম করতেছেন। কিন্তু ওই যে মিউজিক থিওরিটার জন্য দেখা গেছে যে আসতে হয়েছে। সো এই মিউজিক থিওরিটা যেটা যেটা কারণে কথা বলছিলাম আরাফাতকে, ইয়াসিন আরাফাতকে, যে মিউজিক থিওরিটা মিস করো না, ঠিক আছে? মিক্সিং মাস্টারিংটা পারবা, টুডে টুমোরো পেরে যাবা, কিন্তু মিউজিক থিওরিটা আমি আমার ফেসবুক স্ট্যাটাসে 3 মাসে রাখছিলাম। এটা তো এমন একটা জিনিস যার হয়তো হয়েই যায় আর যার হয় না হতেই চায় না। আচ্ছা, ওয়ালিউল্লাহ মেজবাকে আমার এখানে ক্লাসে জয়েন করে নাই আজকে? ওয়ালিউল্লাহ মেজবা না ভাই আজকে করেননি। আমি এতবার বললাম ক্লাসটাতে জয়েন করার জন্য, ও করলো না। ওর কতগুলো মিউজিক থিওরিতে প্রবলেম রয়ে গেছে। এখন একটা পর্যায়ে যখন সবার কভার হয়ে যাবে এরপর যদি মানে, আচ্ছা যাই হোক, আমি এই কারণে আজকে আমি রেকর্ড করলাম, কারণ আমি তো বুঝতেছি ব্যাপারটা এই কোর্স আলটিমেটলি ফেড আউটের দিকে যাবে। ফেড আউটের দিকে যাবে এখন না, মানে আগামী 2 মাসের মধ্যে হয়তো ন্যাচারালি ফেড আউটের দিকে যাবে। তো পরে যেন এটা আসলে আমি, আমার কোনো স্টুডেন্ট যদি উইকও থাকে, আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ দেয় তৌফিক আলহামদুলিল্লাহ ম্যান অফ ওয়ার্ড, সো ওই জায়গা থেকে আমি যেন তাকে একটা সার্ভিস দিতে পারি। আমাদের ক্লাস শেষ জেনারেলি আজকে, এখন আমরা আলোচনা করব। আমাদের আজকে মেজর মাইনর পর্যন্ত ছিল, কালকে আমরা আলোচনা করব যথারীতি কর্ড প্রোগ্রেশনের ব্যাপারে। আরাফাত খান জানে হোয়াট ইজ কর্ড প্রোগ্রেশন, সে খুব ভালো কর্ড প্রোগ্রেশন বুঝছে মাশাআল্লাহ। সো আরো অনেকেই বুঝছে আমার ধারণা, ইয়েও বুঝছে যারা আছেন, যেমন নোমান ভাই তো বুঝছেন, তারপর আমার মনে হইলো যে হুজ্জাত ভাইও বুঝছেন কর্ড প্রোগ্রেশন, আজকে ক্লাস করতেছেন, অনেকেই বুঝছেন যারা আমাকে বারবারই বলছেন। নোমান ভাই বুঝছেন তো না? সাইপ্রাসের নোমান ভাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালোই বুঝছি। আলহামদুলিল্লাহ, আপনি তো কর্ড প্রোগ্রেশন মাশাআল্লাহ বুঝছেন। জি জি এই হচ্ছে বিষয়টা। তো তারপর ক্লাসে অ্যাটেন্ড করেন, কারণ এই সপ্তাহটা করে দিলে এরপর হয়তো আপনাদের কর্ড প্রোগ্রেশনও লাগবে না। আপনাদেরকে যারা মেজর স্কেল বুঝে ফেলবেন তাদেরকে আমি মাইনর স্কেলের ইন্ডিভিজুয়াল ক্লাস দিব, ওটা আমি আলাদা দিব একদম। মানে যারা মেজর স্কেল বুঝে ফেলছেন আমাকে শিওর করবেন যে ভাইয়া মেজর স্কেল আমি বুঝছি, মেজর স্কেলের ভিতরে ব্যবহৃত 6টা কর্ডের অস্তিত্ব প্রধানতম কর্ড থেকে বাকি যে কর্ড গুলো হয় এটা আমি বের করতে পারি। আরাফাত খান পারো তো, তাই না? যে কোনো মেজর কর্ড থেকে 6টা কর্ড, মেজর স্কেল থেকে 6টা কর্ড বের করতে? আরাফাত খান? জি ভাইয়া পারি। হ্যাঁ, যে কোনো মেজর স্কেলের প্রধানতম কর্ড হচ্ছে ওই স্কেলের নামে যে মেজর কর্ড, সি মেজর স্কেলের ক্ষেত্রে সি মেজর কর্ড, এরপরে বাকি ওইটাকে কেন্দ্র করে বাকিগুলোর যে অস্তিত্ব তৈরি করা, এটা তো পারো, ঠিক আছে? ওকে, আর এটা তো আমাদের কালকে পরশু ক্লাসের মধ্যে আসবেই, সো রাকিব সহ সবাই জানতে পারবে। মোটামুটি জেনারেলি এই পর্যন্তই ছিল ক্লাস। আর এছাড়া আমি একটা অফ বিষয়ে আলোচনা করি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আসলে যাওয়ার এখনো সময় হয় নাই হয়তো, কিন্তু তারপরে বলি, মানে ছোট্ট করে যদি বলি আর কি একটা ঘটনা, সেটা হচ্ছে ইন দ্য ইয়ার অফ 2017, 2017 সালের কথা এটা, ঠিক আছে? 2017 সালের কথা, মনোযোগ দিয়ে শুনবে সবাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 2017 সালের কথা। ওই সময় আমি ওই সময় চিন্তা করি যে আগামী বছর আমি যদি বেঁচে থাকি, কারণ আমার অনেকদিন ধরেই সেই 2013 থেকে আমার মনের মধ্যে, মানে যদিও এর আগেও এটা এত ব্যাপকভাবে আমি পাই নাই, 11 থেকেই 11, 12, 13 এইখান থেকেই মানে ধর্ম যার যার উৎসব সবার, এই বিষয়ে খুব ব্যাপক একটা আলোড়ন তৈরি করা হয়। এটা ছিল, আমি দেখতাম, দুর্ভাগ্যজনক হলেও সত্যি কথা, এই ডায়লগটা তৈরি না হইলেও আমি দেখতাম আমাদের এলাকা মেরাদিয়া, ঢাকার মেরাদিয়ায় হিন্দু পাড়ায় পূজার উৎসব দেখতে যাইতো, মুসলিমরা যাইতো প্রচুর পরিমাণে, কিন্তু তখন তো যাই হোক এগুলো নিয়ে এতটা মানে ভাবতাম না। আমি কখনো যাওয়া হয়নি, আমার কখনোই নানা কারণে যাওয়া হয়নি। একবার মানে জাস্ট অটোমেটিক আমি একবার জগন্নাথ হলের ভিতরে ছিলাম ওই টাইমটাতে, বাট ওটা যাওয়া না, ওটা অটোমেটিক ছিলাম ওটার ভিতরে। সো যাই হোক, বিষয়টা যেটা বলতেছিলাম যে এরপরে 2013-এ আমি দেখি যে আমাদের বাংলাদেশের একজন প্রথিতযশা গায়ক, আমি নাম বললাম না, তাকে বাংলার যুবরাজ বলা হয়, এতই সুপারস্টার সে, নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, তার একটা অ্যালবাম দিয়ে সে রেকর্ড ভেঙে ফেলছিল পুরা। পরবর্তী সময় তার পিছনে ফিরে তাকাইতে হয়নি, সে একটা গান গাইছিল রাজেশের সুরে প্রদীপ সাহার কথায়, সে আর শশী ডুয়েটলি গাইছিল জয় মা দুর্গার জয়, ঠিক আছে? মানে মুসলিম, সে মুসলিম। তো হোয়াট এভার, ওই পরে আমি কিন্তু ওই আর্টিস্টকেও আমি পার্সোনালি
মানে ইন্ট্রোডিউস পার্সোনালি না, বাট আমি তাকে টেক্সট করি এবং তাকে আমি আমার মতো দাওয়াহ দেই, এবং মানে সে আমাকে ব্যাপারটা নিয়ে একটু তিরস্কার করে মানে ভাষায় তিরস্কার না, অর্থাৎ ভাষার মধ্যে কোনো খারাপ ব্যবহার না, কিন্তু আসলে ড্যাম কেয়ার আছে না, ড্যাম কেয়ারটা কিন্তু তিরস্কার, ড্যাম কেয়ার, যে হ্যাঁ আপনি জান্নাতে যান, আমার জান্নাতে যাওয়ার দরকার নাই, ঠিক আছে, আল্লাহ আপনার মঙ্গল করুক, মানে এই টাইপের ব্যাপার। সো যাই হোক, এরপরে আসি, শর্টলি চলে আসি বিষয়টায়। 2017 আমি চিন্তা করি 2017 সালে, আপনারা কি শুনতেছেন আমার কথা? জি ভাইয়া শুনতেছি ভাই। 2017 সালে আমি পরিকল্পনা নেই, তার মানে অলমোস্ট 3 বছর আগে, 16 বা 17তে আমি পরিকল্পনা নিই, আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি কিছু একটা করব এই বিষয়টাকে নিয়ে, এরকম আমি একটা প্ল্যান করি। আমি এটা প্ল্যান করি 2017-এ। তো 2018 যখন আসলো তখন কিন্তু আমার দাড়ি নাই, কিছুই দাড়ি নেই, মানে দাড়ি নাই বলতে মানে এরকম বড় দাড়ি নাই, দাড়ি বলতে তো আমি খোঁচা যতটুকু হয়তো আর কি রাখতাম, এটা অন্য জিনিস, ঠিক আছে। আমার একটা গিটার বাজানোর ছবি হয়তো আপনারা দেখছেন, মানে ওরকম ছিলাম আর কি, ওই দাড়ি তো ছিল না জেনারেলি। তো এরপরে 2018-এ আমি কি করলাম, আমি প্ল্যান করলাম যে একটা বক্তব্য, আমি একটা স্ক্রিপ্ট রেডি করলাম, আমি একটা পুরো স্ক্রিপ্ট রেডি করলাম, ফুল স্ক্রিপ্ট রেডি করলাম, নিজে লিখলাম, একটা মোটামুটি নাটকের স্ট্রাকচারও দাঁড় করাইলাম, এবং প্ল্যান হচ্ছে যেটা একটা ছোট্ট ড্রামা করব যেটা 3 মিনিটের মধ্যে, এরপরে এই বক্তব্যটা আসবে। এবং এই বিষয়ে আমাদের এই গ্রুপে একজন আছেন, নবরবির পরিচালক, তিনি ইউসুফ বিন মনির, ভাই। হ্যাঁ তার সাথে আলাপ আলোচনা আমি করলাম, কারণ ব্যাপারটা হচ্ছে সে তো মানে যেহেতু ট্র্যাডিশনালি কওমি ধারার মানে দাওরা পাশ করে বের হওয়া, মানে কওমি ধারার আলেম মানুষ, মানে আমরা যেটা আলেম বলতে দাওরা পাশ করলে যে আলেমটা হয় আর কি, অতটুকু তিনি। সো তার তো অনেকের রেঞ্জে আছে। আমি তখন প্ল্যান যে আমি যে কোনো কেউ একটু ভালো এক্সপ্রেশনে কথা বলতে পারে, বাংলাটা ভালো বলতে পারে, বাট হুজুর মানুষ, দেখতে মোটামুটি পরিপাটি, তাকে দিয়ে বক্তব্যটা আমি বলাবো। আর এর আগে ছোট একটা নাটক হবে, নাটকটার সিকোয়েন্সটাই আমি যাচ্ছি না, মানে চিত্রনাট্য বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে এরকম সিকোয়েন্সটা যে 2 বন্ধু গল্প করতেছিল, এক বন্ধু এসে পূজার দাওয়াত দিল, আরেক বন্ধু বললো যে হ্যাঁ যাব, মানে আমি সংক্ষেপে বলতেছি, আমি চিত্রনাট্য বলতেছি না, চিত্রনাট্য একটু বড়। কিন্তু এরপর ওই বন্ধু চলে যাওয়ার পরে, হিন্দু বন্ধুটা চলে যাওয়ার পরে, এরপরে মুসলিম বন্ধু একজন আরেকজনকে বলছে কিরে যাবি না? তখন বলছে দোস্ত এবার কি আমাদের কি ওখানে যাওয়া ঠিক হবে? বলছি ঠিক হবে না কেন, আমরা তো ওদের ইবাদত তো ওরাও তো ওদেরটা করে, আমরা তো কোনো কিছু করি না, আমরা তো শুধু উৎসবটা করি। এরপর ওই বন্ধু বলবে না প্রতি বছরই তো যাই, কিন্তু এই বছর আমি একটা ভিডিও, মানে এই বছর আমি একটা যেতে থাকতেছি না। কেন যাবি না? দোস্ত এইটা দেখ, এই যে এইটা দেখ বলার পরেই ওই যে আমি যে বক্তব্যটা রেডি করছিলাম, শুনতেছেন আপনারা, বক্তব্যটা যেটা আমি রেডি করছিলাম ওইটার ভিডিওটা টোটাল স্ক্রিনে চলে আসবে। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। এটা ইউসুফ ভাইকে নিয়ে এইটাই প্ল্যান করা হয়েছিল, ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। বাট আমি ময়মনসিং গেছি এই উদ্দেশ্যে, আমার যদিও ময়মনসিং আর মানে ময়মনসিং থেকে আমার বাড়ির গ্রাম যত দূরে, ময়মনসিং থেকে ঢাকা আরো কাছে, ওই অর্থে বিবেচনা করলে একই ডিস্টেন্স, মোটামুটি অলমোস্ট একই ডিস্টেন্স। তো আমার বাড়ি থেকে মানে গ্রাম থেকে আমি ময়মনসিং গেছি, 2 দিন ময়মনসিং এ ছিলাম, একদিন তো হোটেলে ছিলাম, আর তার সাথে ওই যে একটা আছে হোসেনিয়া মাদানিয়া, ওখানে ছিলাম। তো সব মিলে এটার হয় নাই, বৃষ্টি বাদল, আমরা কিছুই করতে পারলাম না। সব মিলে খুব মন খারাপ নিয়ে আমি একদম জাস্ট ইয়েতে উঠে, এনা বাসে উঠে ঢাকায় চলে আসছি ডাইরেক্ট, খুব মন খারাপ নিয়ে, যে হইলো না। আর এটা 2018-র কথা বললাম, মানে মনটা খারাপ হয়েছে যে 17তে প্ল্যান করছি, 1 বছর পর করলাম, ওই বছর ফেল করলাম। 2019 সালে কি হয়েছে আপনারা জানেন, যে আমি একজন ভাইয়ের মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাকে পরিবর্তন করে দেয় নানা কারণেই। এটা একজনের মৃত্যুতেই পরিবর্তন তা না, সার্বিকভাবে একটা চেতনা থেকে পরে পরিবর্তনটা আসছে। বাট যেটা হয়েছে ইনিশিয়ালি, গত বছর আমি একটা কন্টেন্ট করছি, যেটা আপনারা প্রত্যেকেই দেখছেন, আমি একটা কথা বলছি যে ছোটখাটো, ঠিক আছে, আপনারা এটা মানে আশা করি প্রত্যেকেই দেখছেন, ওইটাই হচ্ছে ওই স্ক্রিপ্ট যেটা 2018-এ আমি আরেকজনকে দিয়ে করাইতে চেয়েছিলাম, ওই স্ক্রিপ্টটাই ওইটা। আর এই বছর আমি ওই প্রথম বছর, গত বছর 19 সালে, এইটা আমি বুস্টিং করি টোটাল, মানে $50 বুস্ট করি। মানে আমার খরচ টোটাল কি ডলার বাইরে থেকে করাতে গিয়ে 5,000 টাকা, এর মধ্যে আমি কন্ট্রিবিউট করি 2,000 টাকা, ওবায়দুল্লাহ তারেক ভাই 1,000 টাকা কন্ট্রিবিউট করে, ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের এক স্টুডেন্ট আছেন দেলোয়ার ভাই, তিনি 1,000 টাকা কন্ট্রিবিউট করেন, ডিজিএফআই জব করেন। আর আরেকজন হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড জারিজ বাবু, এই 5,000 টাকা আমরা দিয়ে আমরা এটা বুস্টিং করি, জাস্ট মানে এতটুকুই তো অ্যাবিলিটি। এরপরে যেটা হয়, এই বছরে আমি অন্যান্য ভাইদের কাছ থেকে মানে বিভিন্ন সময় নিয়ে 29,000 টাকা, আর আমার নিজের পকেট থেকে আমি 1,000 টাকা কন্ট্রিবিউট করছিলাম। এই টাকাটা আগে রেডি ছিল,
আগেই রেডি ছিল, এটা আমি বুস্ট করি। তবে এখন আমি পরিকল্পনাটা যেটা করছি, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমার এই ভিডিওটা আমার বলাতে বা কোনো আলেম বলাতে যদি এই কথাগুলো কোনো বাচ্চা বলে, আমি দেখছি যে মানে বাচ্চাদের ভিডিও খুব চট করে ভাইরাল হয়ে যায়, আপনারা জানেন। একই একই কথা, সেটা আমার মেয়ে না হোক, অন্য কোনো মেয়ে হোক বা অন্য কোনো বাচ্চা হোক, ঠিক আছে, খুব স্মার্ট একটা বাচ্চা যদি এই বিষয়গুলাই বলে, হয়তো সেটা চশমা চোখে দিয়ে বলতেছে, খুব একটা মানে একটা একটা মানে অ্যাপেলিক এক্সপ্রেশনে বলতেছে, তখন দেখা যাবে কি যে অটোমেটিক্যালি এই ভিডিওটা, আমার এই ভিডিওটা এবার 1 মিলিয়ন লোকের কাছে গেছে। ফেসবুকে যেহেতু আমি পোস্ট করছি টোটাল $290 অলমোস্ট, ঠিক আছে, $290, $287 ইনফ্যাক্ট, $3 কম। আর এইটা 1 মিলিয়ন পিপলের কাছে গেছে, কিন্তু আমি দেখছি যে এইটাতে অ্যাকচুয়ালি ক্লিক করছে, ওভারঅল কাউন্ট করলে ফেসবুকের যে রিপোর্ট আমি পাই, মানে 92,000 থেকে 1 লাখ পিপল, ঠিক আছে, এবং এটার আসলে অ্যাটাচমেন্টটা হয়েছে 15,000 লাইক পড়ছে, 2500 শেয়ার হয়েছে। যদিও ফেসবুক আগের থেকে এখন অনেক বেশি টাকা নেয়, মানে আগে অনেক বেশি দিত, গত বছর ওই টাকার তুলনায় এবার রিচ কম পাইছি, কিন্তু তারপরও আমি 1 মিলিয়ন পিপলের কাছে নিতে পারছি। এই জিনিসটাই আমি না করে যদি একটা খুব বাচ্চা মেয়ে, স্মার্ট মেয়ে, যে 6 থেকে 9 বছরের বয়সের, 7 থেকে 8-9 বছরের বাচ্চা একটা যদি করতে পারতো, এই 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 কথাগুলো যদি বলতে পারতো, সুন্দর করে হিজাব পরে যদি সে বলতো, তাহলে কিন্তু এইটা আমাদের বাঙালির অভ্যাস বলি বা আমাদের লোকাল ভাষায় খাসলত বলি। খাসলত হচ্ছে যে আমরা আসলে মানে যে কোনো কিছুই একটু মানে সময় কাটাই ইন্টারনেটের মধ্যে বেশি। দেখা যেত যে এটা আমারটা যেভাবে করে আটকায় নাই, ওইটা কিন্তু আটকাই তো দেখতো মানুষ বেশি। ফলে আমার যে টার্গেটটা ছিল যে আপনারা জানেন সবাই, কুফুরের উপর সন্তুষ্ট থাকা কুফুর, কুফুরকে কুফুর মনে না করাটা কুফুর, এটা তো আপনারা জানেন, প্রত্যেকেই জানেন। কুফুরের উপর সন্তুষ্ট থাকা কুফুর, কুফুরকে কুফুর মনে না করাটা কুফুর। ফলে এই যে একটা ভয়ঙ্কর কুফুর, আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে শিরকের সবচেয়ে বড় আয়োজন, সেই আয়োজনটাকে বলা হচ্ছে এটা সার্বজনীন, এটা মুসলিমদের উৎসব, এটা মুসলিমদের উৎসব, পূজা হবে দুর্গার, কিন্তু এটা মুসলিমদের উৎসব। এক ভয়ঙ্কর কথা, আল্লাহর গজব পড়ার জন্য একটা বিষয় যথেষ্ট। তারপর আমাদের কর্ম হচ্ছে যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা প্রত্যেকটা মানুষকে এটা পৌঁছে দিব। দেখেন, পৌঁছে দিলে সে মানবে, এটা যে ভাববে সে বোকা। আবু লাহাবকে, আবু জেহেলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে পারেন নাই, আর আমরা কাকে বোঝাতে যাব? হেদায়েত আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ তাআলা ফাইন্নামা আলাইকাল বালাগু, তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেয়া, ওয়া আলাইনাল হিসাব। হ্যাঁ, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, যে তাওহীদ নাজিল হয়েছে, এটা মানুষকে পৌঁছে দেয়া। আমাদের তো কোন হিন্দুরা তাদের কর্ম করবে, অন্য ধরনের এরা পালন করবে, কিন্তু এখন মানে বড়দিন যেটা বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম এদিন জন্মগ্রহণ করছেন, এবং মানে সে হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। মানে যেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মানে তারা এমন কথা বলতেছে আল্লাহর উপর সন্তান সাব্যস্ত করে, যেন আসমান জমিন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। সেখানে বলতেছে যে ওই দিনটা, ওই তাদের বিশ্বাসের ওই দিনটা, তাদের বিশ্বাসে যে এই দিন আল্লাহর পুত্র হয়েছে, বিশ্বাসের এই দিনটাকে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মুসলমান উৎসব মনে করবে, কিভাবে সম্ভব? তাই এই বিষয়ে আসলে আমি চাচ্ছি আরো প্র্যাকটিক্যালি, আরো সুন্দরভাবে, আরো এডিট করে, আরো পরিকল্পনা নিয়ে এবং একদল দক্ষ টিম নিয়ে মোটামুটি ভাবে আমি পুরো দলিল ভিত্তিক স্ক্রিপ্ট রেডি করে প্রয়োজনে 5-6টা বাচ্চাকে দিয়েই আমি রেকর্ড করব। ফাইনালি সবচেয়ে ভালো রেকর্ড যেটা হবে ওইটাকেই আমি বুস্টিং করব। আমার টার্গেট একটাই, আমি প্রত্যেকটা মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দিচ্ছি। আমি না, মানে আমি বলা ঠিক না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এবং কালকে আমি আমিনুল ভাইকে, আপনারা তো আমিনুল ভাইকে চিনেন হয়তো, গ্রুপে যারা আছে, ঠিক আছে, আমিনুল ভাই হচ্ছেন আমার মানে প্রথম দিকের একজন স্টুডেন্ট, গ্রুপে আছেন। তো আমিনুল ভাই কিশোরগঞ্জের, আমিনুল ভাইকেও কালকে প্ল্যানটা শেয়ার করি। তো আমিনুল ভাইয়ের একটু আল্লাহ তাআলা তাকে একটু ভালো অবস্থা দিচ্ছে হয়তো বা, কিন্তু সবার কাছে আমার ডিমান্ডটা একরকম না। কিন্তু বিষয়টা হচ্ছে আমি যেটা চাই, আপনারা হয়তো ফেসবুক পোস্টটা অলরেডি দেখছেন, আমার কাছে 2 লক্ষ টাকা ছিল, আমি প্রজেক্টে 2 লক্ষ টাকা দিয়ে দিছি। আপনারা কি পোস্টটা দেখছেন আমার? জি ভাইয়া দেখছি। হ্যাঁ, আমি ওইটা পর্যন্ত কন্ট্রিবিউট করে দিছি। আমিনুল ইসলাম ভাই তিনি আমাকে 10,000 টাকার একটা কথা বলছেন, 5,000 টাকা আজকে দিচ্ছেন, বলছেন 5,000 টাকা 1 সপ্তাহ পরে দিবেন। আমি চাই আপনারা, আমার স্টুডেন্টরা যারা আছেন, তারা অন্তত মিনিমাম প্রত্যেকে একজনও মিস না করে অন্তত 1,000 টাকা করে কন্ট্রিবিউট করে। আজকে করতে হবে না আপনার, আপনি সামনে মাস মার্চের মধ্যে করেন, আপনি করেন, আমি চাই আপনি করেন। এটাকে আমি আপনাদের কাছে চাইতে পারি নাকি পারি না বলেন তো? জি ভাইয়া অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আমি সবার শুনতে চাই, যাদের মাইক্রোফোন আছে সবার শুনতে চাই। জি ভাইয়া অবশ্যই, ইনশাআল্লাহ অবশ্যই ভাই, এগুলো তো এইটাই আমি চাই, এইটাই আমি চাই, এইটাই
যে কারণ এইভাবেই তো আমার কাছের মানুষদের কাছ থেকে নিয়ে নিয়েই তো আমার যোগাযোগ হবে। এবং তারেক ভাই আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমার খুব পাশে আছে। যেমন তারেক ভাই আরেকজনকে কাউন্সিলিং করে উনি 5,000 টাকা দিবেন বললেন, বা এরকম বিভিন্ন জন, মানে তারেক ভাই দেখেছি যে তার যে সামাজিক অবস্থা, একসাথেই তো থাকতেছি সারাক্ষণ, একজন আসলে আমি যখন তুলতেছি প্রসঙ্গটা তখনই তাকে কাউন্সিলিং করে এটা একটা ব্যবস্থা হবে। আমার টার্গেট হচ্ছে, আমি কিছুদিন আগে মানে একটা পোস্ট করছিলাম, যেদিন আমি আমার ফেসবুক আইডিতে এই ভিডিওটা দেই, কয়েকদিন আগে আপলোড করি এই টাইমটাতেই, ওখানে আমি বলছিলাম যে আমার পরিকল্পনা মানে আগামী বছর ইনশাল্লাহ মিনিমাম $5,000 আমি বুস্ট করবো, এবং আমার ভিডিও আমি বুস্ট করবো না, কারণ আমার ভিডিও বুস্ট করলে এটা দেখবে না কেউ। আর আমার টার্গেট হচ্ছে খাদেম হিসেবে কাজ করে এটাকে ভাইরাল করা এনি হাউ। ফলে আমি দেখছি যে আমি যদি 10টা বাচ্চার এক্সপ্রেশন নিয়ে 10টা রেকর্ড করি, রেকর্ড করার সমস্যা, নিজেদের ক্যামেরা আছে, সবই আছে, এবং ট্রেন্ড আপ করি, এরপর ইভেন বেটারটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমার মনে হয় যে আমরা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। আমাদের টার্গেটটা কি? আমার তো কারোর সাথে শত্রুতা নাই, কারোর কাছে আমার দ্বিমত নাই। আমরা চাই দেশের একটা মানে সাধারণ মানুষ, ফেসবুকের ইউজার থেকে শুরু করে প্রাইম মিনিস্টারও যদি ফেসবুক ইউজ করেন, তার কাছে এই মেসেজটা চলে যাক। এরপরে মানা না মানা না, এটা ব্যাপার। সবাই আমাদের টার্গেট কি? আমরা জান্নাতে যাব। আমাদের জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে, এতটুকুই। সতর্ককারী, সুসংবাদদাতা, এর বাইরে আমাদের কোনো কিছু দরকার নাই। আমরা ওই কে হেদায়েত পাইলো না পাইলো এইটার উপরে কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কিছু দিবেন না। আমাদেরকে যা দিবেন, আমাদের ইন্টেনশন রিয়ামুক্ত কর্ম, আল্লাহ সন্তুষ্টির জন্য ছিল কিনা। যে ভালো কাজ করে সে তার নিজের স্বার্থে করে। আমি বলছি যে 2 লক্ষ টাকা আমি কেন দিছি? নিজের স্বার্থে দিছি, জান্নাত পাবার আশায় দিছি, জাহান্নাম থেকে বাঁচবার জন্য দিছি। এটা ভাবার কোনো কারণ নাই নাফিস খুব মহানুভব মানুষ। নো 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 নো, আমি জাস্ট আমার স্বার্থটাকে বিবেচনা করার চেষ্টা করছি। ওই যে একটা আয়াত আছে যে কেউ মঙ্গলের মানে দিকে, মানুষকে মঙ্গলের দিকে চললো, মঙ্গলের উপর চললো, কল্যাণের দিকে থাকলো, সে নিজের মঙ্গল করলো, আসলে যে ভালো সৎ পথে থাকলো, কে সৎ পথে থাকলো। মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহি, এরকম এটা আয়াত পড়ছিলাম, পুরো মনে নেই, হয়তো এরকম মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনা আলাইকুম বিওয়াকিল। হ্যাঁ, এই আয়াতটা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইটা আর কি, যে বিষয়টা হচ্ছে তাই। সো এখানে আমি আমার বেনিফিট দেখতে চাইছি। সো আমি আশা করি এইটা আমি সংক্ষেপেই বললাম, কথা এতটুকুই। এটা হয়তো আপাতত আর তুলবো না বিষয়টা, তবে আপনারা চেষ্টা করবেন যে আপনার এই মাসে হয়েছে বা সামনের মাসে হয়েছে, আপনার হওয়া মাত্র আপনি এটা আমাকে পৌঁছে দিতে মিনিমাম 1,000 টাকা নিয়োগ করবেন। এখন ব্যাপারটা হচ্ছে, এখানে অনেকে আছে স্টুডেন্ট, অনেকে আছে আলটিমেটলি স্বাভাবিকভাবে করোনাকালীন সময় প্রবলেমে থাকেই ভাই, মানুষ খুব স্বাভাবিক, তার জন্য কোনো প্রেশার নাই। আপনি যদি না দিতে পারেন দোয়া করবেন, এটা আমি বলতেছি না, কিন্তু যার ম্যাক্সিমাম দেওয়ার অ্যাবিলিটি আছে তিনি চিন্তা করবেন আমি দিব, আমি আল্লাহর জন্য 5,000 টাকা দিব। এই কাজটাই যে একটা মানুষ করতেছে আর আমিও এটাতে অংশগ্রহণ করতেছি, এখানে সবাই তো আমরা একই মিছিলে, এখানে ও বড় আর ও ছোট তা না, কে অ্যামাউন্ট দিলে বড় কথা না, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, এই চিন্তাটা করবো আমরা। ঠিক আছে, দিস ইজ দ্য ম্যাটার, যে প্রত্যেকের জায়গায় যদি প্রত্যেকে এই চিন্তাটা করি, ইনশাল্লাহ আমি আল্লাহর দেয়া তৌফিকে মানে বিশ্বাস করি যে আমরা সবাই মিলে যদি এটা ট্রাই করি, আমাদের এটা সাকসেসফুল হওয়া সম্ভব, এবং আমরা এটাতে সবার ঘরে ঘরে বিষয়টাকে মানে মেসেজটাকে পৌঁছে দিতে পারবো। তুমি করো এটা, তুমি জেনে নাও, তুমি মনে করতেছো আল্লাহর সাথে শরীক স্থাপনের এই অমার্জনীয় কর্মটা উৎসব হইতে পারে, আর এই কর্মটা হচ্ছে সেই কর্ম যেটার ব্যাপারে আল্লাহর ওয়াদা, আল্লাহ এটা কখনো ক্ষমা করবেন না, এটার পরিণাম চির জাহান্নাম, এবং এটার মানে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। এবার যাও তুমি আনন্দ করো, তোমাকে মেসেজ পৌঁছে দিলাম, এই হচ্ছে বিষয়। সো এতটুকুই কথা, আর বিস্তারিত না করি, বিস্তারিত হলে বোরিং হয়ে যায়। কালকে আমাদের ইনশাল্লাহ বাকি ক্লাসগুলো হচ্ছে, এই হচ্ছে বিষয়। জি, দোয়া চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।